আপু শুরু করা যাবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নসীন রহমান। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ইলেকট্রিক কারেন্ট ম্যাগনেটিজম। শুরুতেই বলে নিই যে আজকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস, আমরা জাস্ট যেই টপিকগুলো বাদ ছিল আগে সেগুলো কিছু ডিসকাস করব আর এই টপিকটা ডিসকাস করব। এখন ইলেকট্রিক কারেন্ট ম্যাগনেটিজম ইলেকট্রোম্যাগনেটিজম থেকে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই টপিকটা থেকে মেনলি ইলেকট্রিক কারেন্ট আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম টপিকটা থেকে কোশ্চেন আসে। তার মধ্যে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট থেকে সবচেয়ে বেশি আসে কি সিরিজ সার্কিট আর হচ্ছে প্যারালাল সার্কিট। আর ইলেকট্রোম্যাগনেটিজম থেকে আসে হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার রিলেটেড কোশ্চেন গুলো আসে। আমরা জাস্ট জানার জন্য পড়বো এখান থেকে শুধুমাত্র ক্লাসিফিকেশন অফ ম্যাগনেটিজম টপিকটা। আচ্ছা, তাহলে আজকের টপিকটা শুরু করি। যেহেতু এখন টাইম কম, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখন পড়বেন। এখন আপাতত বই পড়ার বা অন্য কিছু পড়ার দরকার নেই, স্লাইডে আমি জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট বলবো এখন সেগুলো পড়বেন। ইলেকট্রিক কারেন্ট জিনিসটা কি? ইলেকট্রিক কারেন্টটা হচ্ছে ইজ এ পাথ ফর ট্রান্সমিটিং ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক সার্কিটটা হচ্ছে যে পাথে কারেন্টটা ট্রান্সমিট হবে সেই জিনিসটাকেই বলা হয় ইলেকট্রিক সার্কিট। এই স্লাইডটা জাস্ট জানার জন্য। এই স্লাইডটা ইম্পর্টেন্ট, এটা আপনারা দিবেন হচ্ছে 3 স্টার, বিশেষ করে সোর্সটা কিসে কনভার্ট হয়। যেমন সেলস অর ব্যাটারি, আমরা যে রিমোটে ব্যাটারি গুলো লাগাই, সেই যে ব্যাটারি গুলোর কাজ কি? আমরা রিমোট অন করলে টিভি চলে, আর ব্যাটারির ভেতরে থাকে কেমিক্যাল। কি করবে? এটা কেমিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করবে। আর হচ্ছে যেটা ডাইনামো বা জেনারেটর, সে কনভার্ট হয়, এই কোশ্চেন গুলো আসে। ডাইনামো বা জেনারেটরে মেকানিক্যাল এনার্জিটা ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হবে। ইলেকট্রিক বা সোর্স অফ ইলেকট্রিক কারেন্ট সেটা হচ্ছে সোলার এনার্জি, যেমন সানলাইট, অ্যাটমিক ওয়াইন্ড আর হচ্ছে জিও থার্মাল। এই কয়টা মনে রাখতে হবে। এই স্লাইডটা হচ্ছে আমাদের, এটা আমাদের 3 স্টার স্লাইড। বিশেষ নাম্বার পয়েন্টটা হচ্ছে 3 স্টার। দেন আমাদের ফ্যাক্টরস এফেক্টিং ইলেকট্রিক ফ্যাক্টর গুলো, পটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্সটা কি? সিম্পলি হচ্ছে বিভব, যেটা আমরা পড়ি কিলো পটেনশিয়াল ডিফারেন্স, রেজিস্ট্যান্স। এই তিনটা জিনিস ইলেকট্রিক সার্কিটকে এফেক্ট করবে। এটা জাস্ট আমাদের জানার। জিনিসটা কাকে বলে এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, এগুলো থেকে সাধারণত ওইভাবে ডেফিনেশন গুলো আমরা একটু জেনে রাখবো। পটেনশিয়াল ডিফারেন্স জিনিসটা কি? ভোল্টেজ, সেটা হচ্ছে যে ডিফারেন্স ইন ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি বিটুইন টু পয়েন্টস অফ ইলেকট্রিক পয়েন্টের মধ্যে যে হচ্ছে ডিফারেন্স, সেটাই হচ্ছে আমাদের পটেনশিয়াল ডিফারেন্স। আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স জিনিসটা কি? এটা হচ্ছে potential between terminal of a battery or generator। গুলো জাস্ট একবার রিডিং দিলে আপনাদের ব্রেনের মধ্যে গেঁথে যাবে। এগুলো বোঝার জন্য, জানার জন্য। ইউজুয়ালি সরাসরি ডেফিনেশন থেকে কোশ্চেন হয় না, আর এগুলো অত ইম্পর্টেন্টও না। আপনারা শুধুমাত্র এখান থেকে সোর্সেস অফ ইলেকট্রিক কারেন্ট, যে ব্যাটারিতে কোন এনার্জি কিসে কনভার্ট হচ্ছে, আর হচ্ছে আমাদের জেনারেটরে কোন এনার্জি কিসে কনভার্ট হচ্ছে, ওই যতটুকু পড়ালাম তার মধ্যে। কারেন্ট জিনিসটা কি? এখন হচ্ছে আমাদের ভোল্ট। ভোল্ট কাকে বলে এই স্লাইডে দেওয়া আছে। তারপর কারেন্ট কাকে বলে? কারেন্টটা হচ্ছে আমাদের ইলেকট্রিক চার্জ ফ্লোয়িং পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে যতটুকু ইলেকট্রিক চার্জ ফ্লো হবে সেটাই হচ্ছে কারেন্ট। আর কারেন্টের ইউনিটটা কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার জিনিসটা কি? জাস্ট একটু জেনে রাখবো আমরা। রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স জিনিসটা কি? যে মানে রেজিস্ট্যান্সটা হচ্ছে কারেন্ট ফ্লোতে যে বাধাটা, সেটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এখন এখান থেকে রেজিস্ট্যান্স থেকে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রেজিস্ট্যান্সের ইউনিটটা কি? ওহম। হ্যাঁ,
আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে কোন জিনিসের ইউনিট কি। এটা আমি প্রথম ক্লাসে একটা ছকে দেখিয়েছিলাম, ওখানে ইলেকট্রিক এনার্জিরও কার ইউনিট কি ওটা দেওয়া ছিল। ওই স্লাইডটা আমি আপনাদের গ্রুপে আপলোড দিয়ে দিব, প্লাস আমার খাতায় নোট করা আছে ওইটা আপলোড করে দিব। ওখান থেকে আপনারা কাইন্ডলি একটু কার এসআই ইউনিট কি, এই জিনিসটা কিন্তু অহরহ কোশ্চেনে আসে, রেগুলার আসে কোশ্চেনে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা জিনিসের এসআই ইউনিট জানতে হবে। রেজিস্ট্যান্সেরটা কি, তারপরে আমাদের কারেন্টেরটা কি, ভোল্টেজটা কি, এই জিনিসটা কোশ্চেনে আসে ইউনিট। এখন রেজিস্ট্যান্সটা কার কার উপর ডিপেন্ড করে, এই স্লাইডটা হচ্ছে এটা আমাদের 3 স্টার টপিক। হ্যাঁ, এই স্লাইডটা আমাদের 3 স্টার। এটা ডিপেন্ড করবে হচ্ছে 4টা জিনিসের ওপর। একটা হচ্ছে ম্যাটেরিয়ালটা কিসের তৈরি সেটার ওপর। এখন ম্যাটেরিয়ালটা কিসের তৈরি, যেমন হচ্ছে মধ্য দিয়ে খুব দ্রুত হচ্ছে আমাদের ইলেকট্রন বা কারেন্ট পাস করে, যার জন্য কন্ডাক্টরের রেজিস্ট্যান্স তার মানে কম। যেটা হচ্ছে আমাদের সেমি কন্ডাক্টর, সেটার ভেতরে রেজিস্ট্যান্স কন্ডাক্টরের চেয়ে একটু বেশি। আর যেটা আমাদের হচ্ছে নন, সেগুলোর ভেতরে টোটালি হচ্ছে আমাদের, বা ইনসুলেটর, ইনসুলেটরের আরেক নাম হচ্ছে ডাই ইলেকট্রিক, সেগুলোর ভেতরে টোটালি ইলেকট্রন পাস করে না। তার মানে এদের রেজিস্ট্যান্স অনেক বেশি, ট্রিমেন্ডাস রেজিস্ট্যান্স এদের। দেন আরেকটা কার উপর ডিপেন্ড করে, রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে লেন্থের ওপর। লেন্থের উপর কিভাবে ডিপেন্ড করবে, যদি লেন্থ বাড়ে তাহলে রেজিস্ট্যান্স, ক্রস সেকশনটা বাড়লে রেজিস্ট্যান্সটা হচ্ছে কমবে। আমরা জানি চওড়া জিনিসের মধ্যে দিয়ে যদি আমরা মধ্য দিয়ে পানি বের হতে, মোটা চওড়া নলের ভেতর দিয়ে পানি দ্রুত বের হবে। এভাবে আমরা মোটামুটি মনে রাখবো যে লেন্থের সাথে সমানুপাতিক, রেজিস্ট্যান্সটা সমানুপাতিক, মানে লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। কারণ হচ্ছে যেটা ক্রস সেকশন, ক্রস সেকশনের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক। যদি ক্রস সেকশন বাড়ে, জিনিসটা যদি ব্রেথ বাড়ে, তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা হচ্ছে কমবে। আর টেম্পারেচার, টেম্পারেচারটা একটু মনে রাখার ব্যাপার, যে টেম্পারেচারটা বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, টেম্পারেচার যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের রেজিস্ট্যান্সটা বাড়বে। আমরা এটা এই ইকুয়েশনটা থেকে ক্লিয়ার কাট মনে রাখতে পারবো। এই যে আমাদের আর ইজ, ওটা হচ্ছে রো বাই এল বাই এ। হ্যাঁ, এখানে কোনটা কি, রোটা হচ্ছে আমাদের রেজিস্টিভ, হ্যাঁ প্রপোর্শনের ফ্যাক্টর, এটা একটা মানে কনস্ট্যান্ট টাইপের জিনিস। আর আমাদের এল বাই এ, এলটা হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া। এই ইকুয়েশনটা কিন্তু 3 স্টার। তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম তার মধ্যে 3 স্টার ছিল হচ্ছে আমাদের মানে কোনটা সোর্স, আর এখন হচ্ছে আমরা যেটা পড়লাম সেখান থেকে 3 স্টার টপিক হচ্ছে আমাদের মানে রোধটা কার কার উপর ডিপেন্ড করে, রেজিস্ট্যান্সটা কার কার উপর ডিপেন্ড করে, এই জিনিসটা। আর যেহেতু এখন পরীক্ষা একদম চলে এসেছে, এখন আমরা জাস্ট 3 স্টার যেগুলো বলছি সেগুলো পড়বো, ওর বাইরে কিচ্ছু পড়বো না। আর ওহমস লটা কি, ওহমস ল আমাদের 3 স্টার টপিক। ওহমস ল হচ্ছে আমাদের দি ভ্যালু অফ কারেন্ট ইন মেটাল ইকুয়ালস টু পটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। এই ইকুয়েশনটা মনে রাখলে আমাদের মোটামুটি ওহমস ল হয়ে যাবে। এখন ওহমস লটা যেহেতু আমাদের আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তার মানে ওইটাকে আমরা লিখতে পারবো ভি ইজ ইকুয়াল টু আই আর। এই মানে ইকুয়েশনটাকে বিভিন্ন ভাবে গুণ করে ভাগ করে যেভাবে এক্সপ্রেস করা যায় সেটা সবই আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই যে এখানে একটা স্লাইডের মধ্যে মোটামুটি দেখানো হয়েছে, এই যে দেখেন ভি ইজ ইকুয়াল টু আই আর হিসেবে এক্সপ্রেস, পাওয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের আই ইন্টু ভি, তার মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর, মানে এইভাবে যে কোনো ভাবে ইকুয়েশনটা আসতে পারে। কোশ্চেন আসতে পারে হুইচ ওয়ান ইজ নট দি কারেক্ট ইকুয়েশন, বা হুইচ ওয়ান ইজ দি কারেক্ট ইকুয়েশন। তখন আপনাদের হচ্ছে যদি মাল্টিপল চয়েসে দেয় বিভিন্ন রকমের ইকুয়েশন গুলো দিয়ে দিবে, এই জন্য আমাদের প্রতিটা ইকুয়েশন মনে রাখতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে ওহমের যেটা মেইন ইকুয়েশন, সেইটা মনে রাখলে যেটা হচ্ছে আমাদের আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, এইখান থেকে আমরা মোটামুটি এই ইকুয়েশন গুলো লিখতে পারবো। তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর, আইভি হলে আই স্কোয়ার আর, এগুলো পুরোটাই আমরা ওহমস ইকুয়েশনটাকে মডিফাই করে নিজেরা লিখে ফেলতে পারবো। ওকে, এরপরে আমাদের এসেনশিয়াল কম্পোনেন্ট, একটা সার্কিটের এসেনশিয়াল কম্পোনেন্ট কি কি। একটা সার্কিটের ভেতরে থাকবে ব্যাটারি, কন্ডাক্টর থাকবে, লোড বা রেজিস্ট্যান্স থাকবে। আর এই জিনিসটা আমরা জানি, হ্যাঁ, যে ডিরেকশন অফ কারেন্ট ফ্লোটা কি হবে, যে কোনো সার্কিটের ডিরেকশন অফ কারেন্ট ফ্লোটা হবে আমাদের ফ্লো অফ ইলেকট্রন, মানে হচ্ছে ক্যাথোড, মানে ফ্রম ক্যাথোড টু দি মানে সার্কিট টু দি অ্যানোড, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে। একটা মজার জিনিস কিন্তু আমরা জানি যে যেহেতু মানে অ্যানায়ন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয় বলে
অ্যানায়ন বা ইলেকট্রন নাম ইলেকট্রনের, হ্যাঁ। তার মানে অ্যানোডটা হচ্ছে পজিটিভ চার্জ, আর যেটা ক্যাথোড, ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ চার্জ। তার মানে ক্যাথোডটা হচ্ছে স্টোরেজ অফ ইলেকট্রন। তাহলে আমাদের মানে ইয়েটা যখন আমাদের কারেন্টটা ফ্লো হবে কোথা থেকে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। এই জিনিসটা আমি প্রথম ক্লাসে আপনাদের ডিটেলসে বলেছিলাম। এখন আমাদের একটা জিনিস হচ্ছে, জাস্ট আমরা এই ছবিগুলো দেখবো বইয়ের। এখানে কি, এটা হচ্ছে আমাদের ভোল্ট মিটারটা নিয়ে কথা। হ্যাঁ, ভোল্ট মিটার জিনিসটা কি, ভোল্টেজ মাপার মেশিনের নাম হচ্ছে ভোল্ট মিটার। এটা কিভাবে লাগানো হয়, এটা হচ্ছে সার্কিটের সাথে প্যারালালি লাগানো হয়। এখানে সার্কিটের সাথে প্যারালালি লাগানো হয়েছে, একই লাইনে কিন্তু লাগানো হয়নি ভোল্ট মিটারটা। এরপর আমাদের অ্যামিটারটা দেখেন, সার্কিটের সাথে প্যারালালি লাগানো হয়েছে। অ্যামিটার জিনিসটা এই যে অ্যামিটারটা সিরিজে সার্কিটের সাথে এটা হচ্ছে সিরিজে লাগানো আছে অ্যামিটার। অ্যামিটার দিয়ে কি মাপা হবে, অ্যামিটার দিয়ে মাপা হবে হচ্ছে আমাদের কারেন্টটা। এই যে কারেন্ট পজিশন অফ অ্যামিটার ইন সিরিজ লেখাই আছে নিচে। জাস্ট জানতে হবে যে কোশ্চেন আসতে পারে যে অ্যামিটার ইজ মানে কানেক্টেড ইন সিরিজ or ammeter is connected in parallel circuit। এই জন্য আমাদের হচ্ছে ওই জিনিসটা ইম্পর্টেন্ট, জাস্ট ছবিটা দেখলে আমাদের মোটামুটি মনে থাকবে। আর এখন এই সিরিজ সার্কিট আর হচ্ছে প্যারালাল সার্কিট দুইটা টপিকই খুবই ইম্পর্টেন্ট। এই দুটা টপিক আমরা মোটামুটি 5 স্টার বলতে পারি, রেগুলারই আসে এই টপিক দুইটা। সিরিজ সার্কিটটা 5 স্টার বলতে পারে। এখন সিরিজ সার্কিট থেকে কোন লাইনটা ইম্পর্টেন্ট, সিরিজ সার্কিটটা কি জিনিস, যেখানে আমাদের হচ্ছে কারেন্ট বা ব্যাটারি গুলো সিরিয়ালে অ্যাটাচ থাকবে, সেটা হচ্ছে সিরিজ সার্কিট। সিরিজ জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা আমাদের সময় এসেছিল প্যারালাল সার্কিট দিয়ে এসেছিল, যে মানে সিঙ্গেল বেসড এসেছিল, যে কোন সার্কিটের কারেন্ট ফ্লো সেম, কোন সার্কিটে কোনটা সেম আর কোনটা ডিফারেন্ট। এই লাইনটা আমি এমনিতেই বোল্ড করে লিখেছি। তার এই যে কারেন্ট ইজ সেম, কারেন্টটা সেম হবে, হ্যাঁ। কারেন্টটা হচ্ছে সেম হবে, সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা সেম হবে, আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে হবে। আর এখানকার রেজিস্ট্যান্স কিভাবে পাওয়া যাবে, সিরিজ সার্কিটে সিম্পলি বাই হচ্ছে রেজিস্ট্যান্স গুলোকে যোগ করে সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে। সিরিজ সার্কিটে তাহলে আমাদের কি হলো, সিরিজ সার্কিটে আমাদের এই স্টেমে আসে কারেন্ট ইজ সেম ইন সিরিজ সার্কিট আর কারেন্ট ইজ আনইকুয়াল ইন সিরিজ সার্কিট। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ডিফারেন্ট, আর টোটাল রেজিস্ট্যান্সটা হচ্ছে তিনটা রেজিস্ট্যান্স যোগ করে যেটা, সেটা হবে টোটাল রেজিস্ট্যান্স। এই যে ভোল্ট current flow voltage across the circuit is the sum of individual voltage drop across each component, মানে ভোল্টেজটা ডিফারেন্ট। হ্যাঁ, এই যে সিরিজ সার্কিটে এটা অ্যাটাচ করা আছে। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যেই সার্কিটে মানে ব্রাঞ্চগুলো আমাদের হচ্ছে প্যারালাল সার্কিট, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যে এখানে ভোল্টেজ বা পটেনশিয়ালটা সেম কিন্তু কারেন্টটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, আমাদের সময় সিঙ্গেল বেসডে এসেছিল, এই যে এই জিনিসটা সিঙ্গেল বেসডে এসেছিল, যে কারেন্টটা ফ্লো ইজ ইকুয়াল অর আনইকুয়াল, সিঙ্গেল বেসডে এসেছিল এটা হচ্ছে সেম। প্যারালাল সার্কিটে কারেন্ট ফ্লোটা সবগুলো সার্কিটের ভেতরে সেম, সরি মানে ভোল্টেজটা সবগুলো সার্কিটের ভেতরে সেম, কিন্তু কারেন্টটা কিন্তু ভ্যারি করে। আর আমাদের ক্ষেত্রে এসেছিল ইকুয়াল আর আনইকুয়াল। তাহলে যদি কোশ্চিনে আসে ইন কারেন্ট ফ্লো ইজ, অবশ্যই অ্যান্সার হবে আনইকুয়াল। আর যদি কোশ্চিনে আসে ইন প্যারালাল সার্কিট, অবশ্যই হবে ইকুয়াল অর সেম। এই জিনিসটা মাথার মধ্যে গেঁথে নিতে হবে, প্যারালাল সার্কিট আর সিরিজ সার্কিট থেকে জাস্ট। আর এই যে এটা আমাদের একটা প্যারালাল সার্কিটের ছবি, দেখেন সবগুলো ব্যাটারি প্যারালালি লাগানো আছে সার্কিট। আর এইখানে আমাদের এই যে এখানে আমাদের রোধটা কিভাবে পাওয়া যাবে, এদের হচ্ছে ইনভার্সনটা যোগ করলে আমাদের হচ্ছে মানে এদের মেইন রোধটা পাওয়া যাবে, রেজিস্ট্যান্সটা। কিন্তু ইয়ের ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে ইজি ছিল, জাস্ট হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স গুলো যোগ করে দিলে, সবগুলো সার্কিটেরটা যোগ করে দিলে প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্সটা পাওয়া যাচ্ছিল। আহ এগুলো আমরা জাস্ট একবার দেখে নিব প্রত্যেকটা সার্কিটের ক্ষেত্রে ইকুয়েশন গুলো কেমন। এবার আমাদের পাওয়ার ইকুয়াল টু কি, ভি বা পাওয়ার লস ইকুয়াল টু
তাহলে হচ্ছে এইখানে আমরা যদি ওহমের ইকুয়েশন থেকে আই আর মানটা বসাই তাহলে আই স্কয়ার আর চলে আসি বইয়ের চ্যাপ্টার 7 8 এডিশনে যেটা ছিল ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম চ্যাপ্টারটা বড় করে আমি লিখে রেখেছি রিডিং, কারণ এই চ্যাপ্টারটা থেকে ইউজুয়ালি কোশ্চেন আসে না, কোনোবারই আসে না। মানে যদি এবার পরীক্ষার আগে পরীক্ষার পর টাইম পান এই চ্যাপ্টারটা একবার ভালোভাবে রিডিং দিবেন, জাস্ট এই লাইনগুলো মার্ক করা যে ম্যাগনেটিজম জিনিসটা কাকে বলে। ম্যাগনেটিজম মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যাবিলিটি অফ সার্টেন ম্যাটেরিয়াল, মানে কিছু কিছু ম্যাটেরিয়ালের আয়রন কোবাল্ট নিকেল এগুলো অ্যাট্রাক্ট করার অ্যাবিলিটিটাকে বলা হয় ম্যাগনেটিজম। এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। ন্যাচারালের একটা উদাহরণ হচ্ছে পৃথিবী, আর্থ, আর হচ্ছে আমাদের আর আর্টিফিশিয়াল ম্যাগনেটিজম, যেটা আর্টিফিশিয়াল ম্যাগনেটিজম হচ্ছে যে কোনো হার্ড স্টিল, হ্যাঁ কিছু কিছু হার্ড স্টিল আছে আমরা জানি যেগুলো ম্যাগনেট হিসেবে ম্যাগনেট ফর্ম করা যায় যেগুলো দিয়ে, ওই জিনিসটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল। অ্যালনিকো আছে। ইলেকট্রোম্যাগনেটটা কি আমাদের এখনকার চ্যাপ্টার গুলোতে টোটালি আলোচনা করা হবে ইলেকট্রোম্যাগনেট নিয়ে। তার মানে হচ্ছে কারেন্ট ফ্লো করে কোনো একটা টেম্পোরারি ম্যাগনেট প্রডিউস বাই মিনস অফ ইলেকট্রিক কারেন্ট, এই জিনিসটাই হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেট। তাহলে ক্লাসিফিকেশন এক্সাম্পল পড়বো আমরা, এগুলো এখন টপিক, হ্যাঁ না পড়লেও হবে। আর ল অফ ম্যাগনেটিজম, প্রতিটা 3 ফান্ডামেন্টাল ল আছে ম্যাগনেটিজমের, এগুলো পরীক্ষার আগে এখনো ল অফ ম্যাগনেটিজমের ভেতরে প্রতিটা ম্যাগনেটের এগুলো আমাদের আগে থেকে ম্যাগনেটের দুইটা পোল, একটা হচ্ছে নর্থ আর সাউথ, তারপর হচ্ছে একই পোল একজন আরেকজন পোল বিকর্ষণ করবে, তার মানে হচ্ছে সরি উল্টা বললাম, যে বিপরীত পোলগুলো অ্যাট্রাক্ট করবে একই পোল বিকর্ষণ করবে, তার মানে দুইটা নর্থ পোল কাছাকাছি আনলে এরা রিপিল করবে ইচ আদার, হ্যাঁ লাইক ম্যাগনেটিক পোলস রিপিল ইচ আদার, আনলাইক পোলস অ্যাট্রাক্ট ইচ আদার, মানে যেগুলো বিপরীত পোল সাউথ আর নর্থ অ্যাট্রাক্ট করবে। আর হচ্ছে দি ফোর্স অফ অ্যাট্রাকশন, থার্ড নাম্বার পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু ম্যাগনেটিক পোল ডিরেক্টলি ভ্যারি করে কার সাথে, স্ট্রেংথ অফ পোলের সাথে, তার মানে অ্যাট্রাকশন বেশি হবে। আর ইনভার্সলি ভ্যারি করে স্কয়ার ডিসটেন্স বিটুইন দেম, মানে ওদের ডিসটেন্সের সাথে ডিসটেন্সের স্কয়ারের সাথে এটা ব্যস্তানুপাতিক অ্যাট্রাকশনটা। আর এরপরে আমরা চলে যাব নেচার অফ ম্যাগনেটিজম, জাস্ট রিডিং। যদি আমরা বিভিন্ন ফ্র্যাগমেন্টে ভাগি, প্রতিটা ফ্র্যাগমেন্ট নর্থ আর সাউথ পোলের মতো মানে বিহেভ করবে। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যতগুলো টুকরা টুকরা করবো প্রতিটাই এক একটা ম্যাগনেট হিসেবে আচরণ করবে। তারপর হিটিং বা হ্যামারিং এর মাধ্যমে, স্ট্রোকিং এর মাধ্যমে হবে দিব, খুব কোনো ইম্পর্টেন্ট কিছু না। এরপরে আমাদের হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা কি, যে যদি আমরা একটা ম্যাগনেটের চারিদিকে আয়রন ছড়িয়ে দিই, ছোট ছোট আয়রনের টুকরা, তাহলে সেগুলো একটা সুন্দর রাউন্ডেড ফিল্ড আকারে মানে চারিদিকে ম্যাগনেটের চারিদিকে নর্থ থেকে সাউথের ডিরেকশনে জমা হবে। এই জিনিসটাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। একটা মানে ম্যাগনেটের চারিদিকে যতটুকু এলাকা জুড়ে তার প্রভাবটা বিস্তার করে সেইটাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। The line along which the feeling arrange themselves is called line of, যে লাইন বরাবর এরা মানে অ্যারেঞ্জ হবে এই আয়রনের টুকরাগুলো, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। আর হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু দি নাম্বার অফ লাইন পার স্কয়ার সেন্টিমিটারে যতগুলো লাইন থাকবে তার সমানুপাতিক হবে এদের এনার্জি। রিডিং দিবেন, খুবই সোজা, একবার রিডিং দিলেই মনে থাকবে, হ্যাঁ কোনো কঠিন পড়া না, কিন্তু এগুলো পড়তে হয়তো হাইস্ট আপনার আধা ঘন্টা লাগবে এই চ্যাপ্টারটা। তারপর আমি বলবো পরীক্ষার আগে এখন পড়ার দরকার নেই, পরীক্ষার পরে মানে পরীক্ষার পরে যদি আল্লাহ না করুক না হয় সেক্ষেত্রে পড়বেন। এরপরে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ লাইন ফোর্স। ক্যারেক্টারিস্টিক্স অফ লাইন অফ ফোর্সটা কি, যে এটা হচ্ছে আমাদের মানে এই লাইন অফ ফোর্স মানে ম্যাগনেটিক ফিল্ডের লাইনগুলো কিভাবে অ্যারেঞ্জ থাকবে, এরা হচ্ছে এই লাইনটা ইম্পর্টেন্ট, এরা নর্থ থেকে সাউথের দিকে অ্যারেঞ্জ থাকবে। আর এই লাইনগুলো সাধারণত রিপিল ইচ আদার ইন দি সেম ডিরেকশনে, লাইনগুলো একজন আরেকজনকে মানে রিপিল করবে আর অপোজিট করবে, হ্যাঁ। এরপরে আমাদের হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন। ম্যাগনেটিক ইন্ডাকশন জিনিসটা কি বা ম্যাগনেটাইজেশন জিনিসটা কি, যে ম্যাগনেটাইজেশন জিনিসটা হচ্ছে যে নর্মাল একটা আয়রনের টুকরা যদি পড়ে থাকে বা কোনো একটা স্টিলের টুকরা, সেটার ভেতরে তো কোনো রকমের মানে সেটার ভেতর সেটা কিন্তু কোনো প্রকার ম্যাগনেটিক প্রপার্টি নাই, কেন, কারণ এটার ভেতরে ছোট ছোট যে ডোমেইন গুলো সেগুলো বিভিন্ন ডিরেকশনে ছড়ানো ছিটানো থাকে। কিন্তু যদি এটাকে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আনা যায় তাহলে এই ডোমেইন গুলো ভালোভাবে মানে একটা নির্দিষ্ট লাইনে
অ্যাট্রাক্টেড হয়ে সেগুলো হচ্ছে একটা ম্যাগনেটের মতো বিহেভ করে, এই জিনিসটাকে বলা হয় আমাদের ম্যাগনেটিক ইন্ডাকশন। Pole nearest to the iron assume the opposite polarity result in magnetic induction, মানে হচ্ছে যে ম্যাগনেটটার যে পোলার মানে ম্যাগনেটটার যে পোলটা আয়রনের হচ্ছে ম্যাগনেটিজমটা ফর্ম হবে, সেখানে অপোজিট পোলটা ফর্ম হবে। হ্যাঁ, বইয়ে একটা ছবি আছে, সেটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমাদের আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একদম লাস্টের লাইন গুলো, whenever a magnetic material is brought near a magnet, its end near to the magnetic pole acquire opposite polarity, মানে যেই এন্ডটা ম্যাগনেটের কাছে থাকবে সেটা ম্যাগনেটের অপোজিট পোলারিটি নিবে। এরপরে আমাদের এই জিনিসটা ইনফিনিটি স্টার বা টু স্টার টপিক যদিও লেখা, কিন্তু এটা ইনফিনিটি স্টার। ম্যাগনেটিক ক্লাসিফিকেশন অফ ম্যাটার, ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, নন ম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক আমরা এমআরআই এর ভেতরে ভালোভাবে পড়েছি। ফেরোম্যাগনেটিক কি, যেগুলো হচ্ছে স্ট্রংলি ম্যাগনেটিক, স্ট্রংলি অ্যাট্রাক্টেড হয়, যেমন আমাদের ফিকোনি বলে পড়েছিলাম, ফেরাস, আয়রন আর হচ্ছে নিকেল। হ্যাঁ, সরি, ফেরাস, কোবাল্ট আর নিকেল, ফিকোনি দিয়ে মুখস্থ করেছিলাম আমরা। ইজিলি অ্যাট্রাক্টেড হবে ম্যাগনেট দিয়ে, যেমন প্লাটিনাম এখানে একটা এক্সাম্পল দিয়েছে। কিন্তু আমরা কিন্তু পড়েছিলাম গ্যাডোলিনিয়াম, মনে আছে আয়রনের মানে ম্যাগনেটের যে এমআরআই এর যে কন্ট্রাস্ট গুলো ছিল সেগুলো কিন্তু প্যারাম্যাগনেটিক ছিল। হ্যাঁ, আর হচ্ছে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি, যেগুলো অ্যাট্রাক্ট হয় না কখনো। আর এসেছে 2 মার্কস এর একটা কোশ্চেন এসেছে ডায়াম্যাগনেটিক থেকে। ডায়াম্যাগনেটিক পদার্থগুলো কোনগুলো, যেগুলো তো টোটালি মানে ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্ট হয় না, তো বরং হচ্ছে ম্যাগনেট দিয়ে বিকর্ষণ হয়, সেগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক, যেমন বেরিলিনিয়াম, বিসমাথ এগুলো। এরপরে আমাদের আরেকটা টপিক হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম কি। হ্যাঁ, আমরা কিন্তু ম্যাগনেটাইজেশন পড়লাম, এখন হচ্ছে কারেন্ট আর ম্যাগনেটিজমের যে মানে একসাথে যে রিলেশন, সেই জিনিসটাই হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিজম। এখানে কি বলছে যে এ ম্যাগনেটিক ফিল্ড অর অলওয়েজ সারাউন্ডস এ কন্ডাক্টর ইন হুইচ ইলেকট্রিক কারেন্ট ইজ ফ্লোয়িং, মানে যদি কোনো একটা কন্ডাক্টরের ভেতর দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয় তাহলে তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই জিনিসটাই হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফেনোমেনন, মানে কারেন্ট ফ্লোর কারণে ম্যাগনেট তৈরি হবে, চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড, এই জিনিসটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফেনোমেনন। এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট, এই এই পেজটা 1 স্টার। হ্যাঁ, জাস্ট একবার রিডিং দিব। এটা আমাদের লেফট থাম রুল। লেফট থাম রুল জিনিসটা আমরা আলাদাভাবে পড়বো না, জাস্ট এই জিনিসটাকে আমরা দেখি যে যদি আমরা কোনো বাম হাত দিয়ে কোনো একটা ইলেকট্রিক ওয়্যার যার ভেতর দিয়ে মানে if the wire is grasped in the left hand with the thumb pointed to the direction of electric current, মানে কোন একটা ওয়্যারটাকে যদি আমরা বাম হাত দিয়ে এভাবে গোল করে ধরি আর আমাদের থামটা যদি কারেন্ট ফ্লোর দিকে মানে উঁচু করে রাখি, এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে সেই দিকে থাম, এই যে থামটা এই যে এই দিকে ইন্ডিকেট করছে, থামটা আমাদের এই যে কারেন্ট ফ্লোর দিকে। কারেন্ট ফ্লো মানে কি, কারেন্ট ফ্লো মানে কারেন্ট ফ্লোর দিকে যদি থাকে বা ইলেকট্রনের ফ্লোর দিকে থাকে তাহলে fingers encircling the wire indicate the direction of magnetic line around the current, তার মানে হচ্ছে আমাদের ম্যাগনেটিক লাইন গুলো কোন দিকে মানে ঘুরে থাকবে সেই জিনিসটা হচ্ছে আমাদের এই ফিঙ্গার গুলো দিয়ে, এই ফিঙ্গার গুলো হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাকে ইন্ডিকেট করবে তখন। তার মানে আমাদের হচ্ছে বাম হাত দিয়ে যদি আমরা কোন মানে ইনসার্কেল করে রাখি মানে ইলেকট্রিক ওয়্যারটাকে, আর যদি থামটা দিয়ে যদি কারেন্ট ফ্লোর দিকে থামটা ইন্ডিকেট করে তাহলে আমাদের যে ফিঙ্গার গুলো ইনসার্কেল করেছিল সেগুলো ইন্ডিকেট করবে হচ্ছে আমাদের, সেগুলো ইন্ডিকেট করবে আমাদের মানে এই জিনিসটাই বলা হয়েছে এই ম্যাগনেটিক। ওকে, এরপরে আমাদের ইলেকট্রোম্যাগনেট জিনিসটা কি। ইলেকট্রোম্যাগনেট জিনিসটা মেইনলি বলা হয়েছে যে যদি আমাদের কোনো একটা হেলিক্সের ভেতরে যদি আমরা একটা ভেতরে যদি কারেন্ট ফ্লো করতে থাকি তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড তো তৈরি, আর সেটাও হচ্ছে একটা ম্যাগনেটের মতো আচরণ করবে, যেমন এ সেলেনয়েড উইথ এ আয়রন কোরিনেট। এখান থেকে এই লাইনটা ইম্পর্টেন্ট যে একটা
with a iron core is called electromagnet। এই জিনিসটা একবার ভেতরে রিডিং দিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, ওই জন্য ওটা আমি অত বোঝাচ্ছি না। এই স্লাইডটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এটা কার কার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা কি জিনিস? মেইনলি হচ্ছে এ কন্ডাক্টর, যদি কোনো একটা কন্ডাক্টরকে যেগুলোর ভেতর দিয়ে ইলেকট্রিসিটিটা খুব সুন্দরভাবে পাস করে, যদি কোনো কন্ডাক্টর একটা ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করে, মানে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডকে কাট করে বা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডকে ক্রস করে, তাহলে ওই কন্ডাক্টরটার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হবে, হ্যাঁ, বা একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। সেই জিনিসটাকেই বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। একবার ক্লিয়ার ভাবে পড়ি, whenever a conductor cuts across a magnetic field or is cut by a magnetic flux, an electromotive force or potential difference is induced in the conductor। এই জিনিসটাই হচ্ছে ইন্ডাকশন। এখন এই জিনিসটা কার কার উপর ডিপেন্ড করবে? স্পিডের উপর ডিপেন্ড করবে। যত বেশি স্পিডে কাট করবে তত বেশি হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্সটা ইনডিউসড হবে। তারপর হচ্ছে স্ট্রেংথ বেশি হলে মানে হায়ার হবে। আর অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হলে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্সটা বেশি হবে বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা বেশি হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। কেন? কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেশি কাট করবে। আচ্ছা, তাহলে হচ্ছে এই হলো মোটামুটি আমাদের। দেন আমাদের আরেকটা জিনিস হচ্ছে সেলফ ইন্ডাকশন। সেলফ ইন্ডাকশন জিনিসটা কি? যে মানে একটা কয়েল নিজের ভেতরেই যদি হচ্ছে এটার কারেন্ট ফ্লো হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই জিনিসটাকে কি বলছে? যে যদি আমাদের হচ্ছে কোনো একটা কয়েলের ভেতর দিয়ে ডিরেক্ট কারেন্ট ফ্লো হচ্ছিল, হ্যাঁ, আমরা কয়েলের সুইচটাকে অফ করে দিলাম, দিলে কি হলো? যে কয়েলের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, ঠিক আছে? এরপর যদি আমরা হঠাৎ করে সুইচটাকে ওপেন করে দিই, তাহলে দেখা যাবে যে এই মানে যে কয়েলটা সেটা তার নিজের ম্যাগনেটিক ফিল্ডটা দিয়ে কাট হবে, হয়ে সেখানে একটা ইলেকট্রিসিটি ইনডিউসড হবে। এই ইলেকট্রিসিটিটাই হচ্ছে সেলফ ইন্ডাকশন। আর এইটার ডিরেকশনটা কি? এইটার ডিরেকশনটা হচ্ছে অপোজিট টু প্রাইমারি কারেন্ট। মানে হচ্ছে প্রথমে একটা সার্কিটে বা একটা হচ্ছে কয়েলের ভেতরে ইলেকট্রিসিটি ফ্লোর কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। এরপর যদি আমরা কয়েলটাকে অফ করে দিই, মানে কয়েলের ভেতরে যে কারেন্টটা ফ্লো ছিল সেটাকে অফ করে দিই, তাহলে এটার আগে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করেছিল সেটা দিয়ে এটা কাট হবে, হয়ে কি হবে? হয়ে এটার ভেতরে আরেকটা মানে এটার ভেতরে আবার ইলেকট্রিসিটি তৈরি হবে। এই ইলেকট্রিসিটিটার ডিরেকশন হবে ফার্স্টে যে প্রাইমারি অপোজিট। এই জিনিসটা হচ্ছে সেলফ ইন্ডাকশন, মানে একটা ওয়্যার নিজেই নিজের ভেতরে কারেন্ট ফ্লো তৈরি করছে, এই জিনিস। আর মিউচুয়াল ইন্ডাকশন জিনিসটা কি? যে একটা কয়েলের ভেতরে কারেন্ট ফ্লোর কারণে তার পাশাপাশি রাখা আরেকটা কয়েলের ভেতরেও কারেন্ট ফ্লো তৈরি হচ্ছে বা হচ্ছে মানে পটেনশিয়াল ডিফারেন্স দেখা দিচ্ছে, হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে আমাদের মিউচুয়াল ইন্ডাকশন, মানে একটা কয়েল দিয়ে আরেকটা কয়েলে ইনডিউসড হচ্ছে। আর যেটা সেলফ ইন্ডাকশন হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্সটা। এরপরে আমাদের ইলেকট্রিক জেনারেটর। এখান থেকে দুই একটা লাইন 3 স্টার টপিক, যে আমাদের মেকানিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক ফর্ম করে। আর হচ্ছে আমাদের এটাতে কি কি দুইটা কম্পোনেন্ট আছে বা এসেনশিয়াল ফিচার আছে, পাওয়ারফুল ইলেকট্রোম্যাগনেট আর হচ্ছে আর্মেচার। আর তারপরে এরপরে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এসি এন্ড ডিসি। দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, মোটামুটি আমাদের একটা ভালো আইডিয়া রাখতে হবে। এসিটা কি? এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, মানে যেখানে কারেন্ট ফ্লো ডিরেকশনটা চেঞ্জ হয় সেটা হচ্ছে এসি। আর ডিসিটা কি? ডিসিটা হচ্ছে ডিরেক্ট ফ্লো, যেখানে কারেন্টটা একই ডিরেকশনে ফ্লো হবে। এখন এটা ইম্পর্টেন্ট, কোন কারেন্টটা বেশি ডেঞ্জারাস? 5 টাইমস মোর ডেঞ্জারাস দেন ডিসি। কেন? কারণ হচ্ছে এসি কারেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা হচ্ছে হিউম্যান বডির জন্য খুবই ক্ষতিকর। এখানে সাধারণত দেখা যায় ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে যেতে পারে। আর অ্যাডভান্টেজেস অফ হচ্ছে অল্টারনেটিং কারেন্টের কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন হচ্ছে এসিটা কেন দরকার হয়? অপারেট করার জন্য ট্রান্সফরমারকে, হ্যাঁ। তাহলে এসিটা আমরা কোথায় ইউজ করব? ইউজুয়ালি আমাদের হচ্ছে যেগুলো আমরা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস বা এক্সরে টিউবে ডিসিটা বেশি হেল্পফুল। এসিটা আমরা ইউজ করি মেইনলি ট্রান্সফরমারে ইউজ করি। আর আরেকটা ইউজ করি হচ্ছে the electric current generated at power plant is হচ্ছে often transmitted to great distance, মানে অনেক বেশি ডিস্টেন্সে ফ্লো করানোর জন্য আর ইউজ করি। এইটা হচ্ছে এসি আর ডিসির মধ্যে ডিফারেন্সটা ইম্পর্টেন্ট।
আগের স্লাইড গুলোতে আলোচনা করা হয়ে গিয়েছে, সবাই কাইন্ডলি একটু এটা পড়ে নিবেন, হ্যাঁ, কনসেপশন ক্লিয়ার হবে। আর এইটা হচ্ছে জাস্ট একটা ইকুয়েশন ইফেক্টিভ কারেন্টের এসির ক্ষেত্রে, এটা আমরা একটু দেখে রাখবো বই থেকে। এরপরে আমাদের হচ্ছে ইলেকট্রিক মোটর। আচ্ছা, একটা জিনিস, এটা হচ্ছে জেনারেটর বা ডাইনামো যে কাজটা করছিল, ইলেকট্রিক মোটরটা হচ্ছে সম্পূর্ণ তার উল্টা করবে। যেহেতু ইলেকট্রিক নাম আর মোটর নাম, তাহলে মনে রাখবো ইলেকট্রিক থেকে ইলেকট্রিক এনার্জিকে এটা কনভার্ট করবে, মোটর থেকে এম দিয়ে মেকানিক্যাল এনার্জিতে। তাহলে ইলেকট্রিক মোটর ইজ এ ডিভাইস দ্যাট কনভার্ট ইলেকট্রিক এনার্জি টু, মানে আমাদের ইলেকট্রিক মোটরে দুইটা, ডিরেক্ট কারেন্ট মোটর আর অল্টারনেটিং কারেন্ট মোটর। এরপরে আমাদের আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, ইনফিনিটি স্টার টপিকও বলা যায়, এটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার থেকে ইনভেরিয়েবলি এভরি অল্টারনেট ইয়ারে কোশ্চিন আসে। ট্রান্সফরমার জিনিসটা হচ্ছে যেটা আমাদের, এই ট্রান্সফরমার ইজ এ প্যাসিভ ইলেকট্রিক্যাল ডিভাইস ইউজ টু ট্রান্সফার ইলেকট্রিক এনার্জি ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার। মানে এটা হচ্ছে একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে এনার্জিটাকে ট্রান্সফার করে, এটাকে বলা হয়, এটা একটা ফান্ডামেন্টাল মডিউলেশন অফ ভোল্টেজ এন্ড কারেন্ট এক্স-রে জেনারেটর। এখন আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার জিনিসটা কি? ট্রান্সফরমার জিনিসটা হচ্ছে শুরুতেই স্টেমে আসে, এটা কি টাইপের ডিভাইস? এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস, যেটা কি করে, এটার কাজ কি, এটা অল্টারনেটিং কারেন্টটাকে, তোমার হচ্ছে হাই ভোল্টেজ, এটা কিন্তু অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে শুধুমাত্র কাজ করবে, মনে রাখতে হবে, ডিরেক্ট কারেন্টে কখনোই ট্রান্সফরমার কাজ করে না। এরপরে আমাদের আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এইটা লো ভোল্টেজকে হাই ভোল্টেজে বা হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করতে পারে, হ্যাঁ, আর পরিমাণ এনার্জি লস হবে। আর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এ ট্রান্সফরমার ট্রান্সফার ইলেকট্রিক এনার্জি ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার উইদাউট মুভিং দি পার্টস। এটা কিন্তু অহরহ আসে যে ট্রান্সফার এনার্জি উইথ মুভিং পার্টস, এটা অবশ্যই ফলস হবে, এটা কিন্তু পার্টস গুলোকে মুভ করবে না, জাস্ট এনার্জিটাকে ট্রান্সফার করবে। আর এটার প্রিন্সিপাল কি? এটার প্রিন্সিপাল ইনফিনিটি স্টার, এটার প্রিন্সিপাল হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন, নট সেলফ ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন, যেহেতু ওয়্যার থাকবে এই জন্য। আর এরপরে কি বলছে? এরপরে বলছে যে এখানে এখানে এটা দুই টাইপের কয়েল থাকবে। একটা কয়েলটা হচ্ছে সাপ্লাই হবে, যেই কয়েলটাতে আমরা মেইনলি সাপ্লাই দিব কারেন্টটা, সেটা হচ্ছে আমাদের ইনপুট সেক্টর। আর যেটা সেকেন্ডারি কয়েল, সেখানে হচ্ছে মিউচুয়ালি, মানে ইট ডেভেলপস এসি বাই মিউচুয়ালি ইনডিউসড এন্ড ইট ইজ আউটপুট সাইড। এই যে আমরা যদি এই ছবিটা দেখি তাহলে আমাদের ক্লিয়ার হবে, হ্যাঁ, এই যে কারেন্ট, হ্যাঁ, আর এইদিকে হচ্ছে আমাদের, সরি, মানে এইটা হচ্ছে আমাদের এসি কারেন্টটা অ্যাপ্লাই করলাম, এটাই যে আমাদের প্রাইমারি কয়েল, এটা আমাদের প্রাইমারি কয়েল, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কয়েল, হ্যাঁ। তাহলে এইটাকে আমরা বলতে পারি ইনপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট সাইড। এই জিনিসটাকে বলা হচ্ছে প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল। ট্রান্সফরমার, এটা একটু একটা ইম্পর্টেন্ট কিছু না, মোটামুটি একবার দেখলেই বুঝতে পারবেন। আর টাইপ, দুইটা টাইপ আছে, স্টেপ আপ। স্টেপ আপ এর কি? স্টেপ আপ মানে হচ্ছে যেটাতে ভোল্টেজটা বাড়বে, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার। সেখানে কি বলছে যে সেখানে সেকেন্ডারি কয়েলে টার্নের সংখ্যা বেশি থাকবে প্রাইমারি কয়েলের চেয়ে, আর যেটা স্টেপ ডাউন, সেখানে হচ্ছে সেকেন্ডারি কয়েলে লেস টার্ন থাকবে দেন হচ্ছে প্রাইমারি কয়েল। আর এরপরে আমাদের হচ্ছে যে স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমাদের ট্রান্সফরমারটা মোটামুটি ফার্স্ট ডে এর খাতা থেকে পড়লেই হবে, বেশ সুন্দর লেখা আছে খাতায়। আর এরপর প্রথম লটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ ইজ রিলেটেড প্রাইমারি ভোল্টেজ বাই দি নাম্বার অফ রেশিও অফ টার্নস ইন প্রাইমারি ইচ কয়েল। মোটমাট হচ্ছে যে মানে মানে কয়েল, একটা কয়েলের ভোল্টেজ তার হচ্ছে মানে যে কয়েলের সংখ্যা সেটার সাথে হচ্ছে সমানুপাতিক, এই জিনিসটাকে আমাদের হচ্ছে মানে ভিএস বাই ভিকিউ, মানে বাই প্রাইমারি কয়েলের ভোল্টেজ ইকুয়াল টু সেকেন্ডারি কয়েল বাই হচ্ছে প্রাইমারি কয়েলের টার্ন। এই ট্রান্সফরমারের লটাকে বিভিন্ন ভাবে লিখে আসবে, আপনারা ইকুয়েশনটাকে মুখস্থ করবেন, তাহলে পারবেন। দেখা যেতে পারবে যে এভাবে দিয়ে দিতে পারে, ফার্স্ট ল ইজ রিলেটেড টু দি নাম্বার অফ টার্নস ইন ইচ কয়েল, সেক্ষেত্রেও কিন্তু এটা ট্রু হবে, হ্যাঁ, যে কারণ এই মানে ফার্স্ট ইকুয়েশন
সাথে আর নাম্বার অফ টার্নস ইন ইচ কয়েল। এরপরে আমাদের সেকেন্ড সেকেন্ডটাতে বলা হচ্ছে যে মানে ল অফ কনজারভেশন অফ এনার্জি বা শক্তি সংরক্ষণ অনুযায়ী ভোল্টেজ আর কারেন্টের গুণফলটা সমান হবে কার সাথে, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ আর হচ্ছে মানে ভোল্টেজ আর মানে কারেন্টের গুণফলের সাথে। এই জিনিসটাই হচ্ছে আমাদের সেকেন্ড ল। তার মানে ভিপি ইন্টু আইপি ইকুয়াল টু ভিএস ইন্টু আইএস। এগুলো একটু বুঝে বুঝে পড়বেন, খুবই 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 ইম্পর্টেন্ট প্রতিটা ল। ইনফিনিটি স্টার। আর টাইপস অফ ট্রান্সফরমার, এটা আমাদের হচ্ছে 3 স্টার টপিক। টাইপস অফ ট্রান্সফরমার 4 টাইপের, এয়ার কোর, ওপেন কোর, ক্লোজ কোর আর শেল টাইপ। হ্যাঁ, এগুলো খাতা থেকে একবার রিডিং দিলেই হবে, খুবই সোজা। এর মধ্যে আমাদের যেটা মনে রাখবো, ওপেন কোরের ভেতরে কোনো প্রকার আয়রন ইউজ করা হয় না, জাস্ট দুইটা কয়েল থাকে, ইনসুলেটেড দুইটা কয়েল থাকে। আর আমাদের ওপেন কোর ট্রান্সফরমারের ভেতরে কয়েলগুলোর ভেতরে আয়রন বার ইউজ করা হয়। আর এরপর ট্রান্সফরমার ক্লোজ কোর, একটা হচ্ছে মানে একটা ট্রায়াঙ্গুলার শেপ ইয়ের ভেতরে, সরি একটা হচ্ছে মানে মানে এইরকম একটা চার কোণ আছে একটা ইয়ের ভেতরে, মানে আয়রনের দুই দিকে দুইটা কয়েল থাকে। আর এইটার সুবিধা হচ্ছে এটা ডায়াগনস্টিক রেডিওলজিতে ইউজ করা হয়, কারণ এখানে ম্যাগনেটের অপচয় কম হয় বা ম্যাগনেটিক স্ট্রেনটা ট্রান্সফরমার ছিল সেখানে লস অফ ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছিল। হ্যাঁ, এখানে তুলনামূলকভাবে ম্যাগনেটিক ফ্লাক্সের লসটা কম হয় ক্লোজ করে। এই জন্য ডায়াগনস্টিক রেডিওলজিতে মোস্ট কমনলি ইউজ হয় হচ্ছে ক্লোজ কোর ট্রান্সফরমার। আর আমাদের যেটা হচ্ছে শেল টাইপটা মেইনলি ইউজ করা হয় হচ্ছে ইন্ডাস্ট্রিতে, কমার্শিয়াল পারপাসে। হ্যাঁ, তাহলে আমাদের রেডিওলজিতে মোস্ট কমনলি ইউজ হচ্ছে ক্লোজ কোর ট্রান্সফরমার। এই যে এটা আমাদের হচ্ছে শেল টাইপ ট্রান্সফরমারের একটা এক্সাম্পল। এখন আমাদের ট্রান্সফরমারের এফিকেসি যদি বলে, তাহলে ট্রান্সফরমারের এফিকেসি, পার্সেন্টেজ অফ এফিকেসি ইকুয়াল টু আউট টু 100। এটাকে 100 দিয়ে গুণ করলে পাওয়া যাবে ট্রান্সফরমারের এফিকেসি। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের অটো ট্রান্সফরমার। যেটা আমাদের ট্রান্সফরমার জিনিসটা কাজ করছিল হচ্ছে মানে মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে, আর অটো ট্রান্সফরমারটা কাজ করবে কার মাধ্যমে, এটা হচ্ছে সেলফ ইন্ডাকশনের মাধ্যমে কাজ করবে। এটাকে কিলোভোল্ট সিলেক্টরও বলা হয়। হ্যাঁ, কিলোভোল্ট সিলেক্টর মেকানিজম। আর এইটার ইকুয়েশনটা কি ওইটার মতোই কিছুটা, কিন্তু এখানে যেহেতু দুইটা কয়েল নাই, এখানে দেখেন কিভাবে বলেছে, অটো ট্রান্সফরমার সেকেন্ডারি ভোল্টেজ বাই অটো ট্রান্সফরমার প্রাইমারি ভোল্টেজ ইকুয়াল টু নাম্বার অফ ট্র্যাপ টার্ন বাই নাম্বার অফ প্রাইমারি টার্ন। হ্যাঁ, মানে দুইটারই টার্ন আগেরটার মতোই, মানে প্রথম লটাকে একটু মানে কনভার্ট করে অটো ট্রান্সফরমারের লটা বানানো হয়েছে। একবার দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, ইম্পর্টেন্ট কিন্তু অটো ট্রান্সফরমারের ফাংশন স্টার, এটা হচ্ছে প্রোভাইড ভোল্টেজ ফর কারেন্টে, তারপর হচ্ছে প্রোভাইড ভোল্টেজ ফর প্রাইমারি কয়েল অফ হাই ভোল্টেজ। আর এই যে 3 নাম্বার, তিনটা পয়েন্টই ভালোভাবে পড়ে নিবেন আপনারা। এরপর টাইপস, তিনটা টাইপের ট্রান্সফরমার ইউজ করা হয়, এক্সরে টিউব, স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। 3 টাইপস এর ট্রান্সফরমার ইউজ করা হয়, ভেতরে একটু দেখে নিবেন। রেকটিফায়ার, এখন আমাদের রেকটিফিকেশন জিনিসটা কি, রেকটিফিকেশনটা হচ্ছে রেকটিফিকেশনটা কোথা থেকে পড়বো, এটা আমরা ফার্স্ট ডে কোয়েন স্যারের খাতায় শর্টকাটে লেখা আছে। এখন যেহেতু পরীক্ষা টাইম কম, আমরা জাস্ট খাতা থেকে পড়বো। আর পরে যদি কারো ডিটেলস পড়তে মন চায় তাহলে আইদার আপনারা এটা ক্রিশ্চিয়ান সন থেকে পড়তে পারেন, বা আমাদের হচ্ছে যেটা ইয়ের বই, মানে যেটা হচ্ছে আমাদের সেলম্যানের হচ্ছে নাম্বার চ্যাপ্টারে রেকটিফায়ার সম্পর্কে ডিটেলস এ লেখা আছে, ওইখান থেকে একবার রিডিং দিতে পারেন, কিন্তু এখন দরকার নাই, পরীক্ষার আগে আপনারা জাস্ট এতটুকুই পড়েন, পরে পড়ে নিবেন। রেকটিফিকেশন জিনিসটা কি, এটা একটা প্রসেস অফ চেঞ্জিং অল্টারনেটিং কারেন্ট ইনটু ডিরেক্ট কারেন্ট। এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্টটাকে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করে। কেন অল্টারনেটিং কারেন্টটাকে কেন আমরা ডিরেক্ট কারেন্টে কনভার্ট করব, কারণ হচ্ছে কি, কারণ এটা একটা দুইটা কারণ আছে। কারণ হচ্ছে যদি আমাদের এক্সরে টিউবে অল্টারনেটিং কারেন্টটা ফ্লো হয়, মানে আমরা জানি কি নর্মালি এক্সরে টিউবের কারেন্টটা কোথা থেকে কোন দিকে ফর্ম হয়, ওয়েতে ফ্লো হলে এক্সরে তৈরি করবে না, আর এই ইলেকট্রন গুলো মানে ফিলামেন্টটাকে হিট করবে, করে হচ্ছে এটা লাইফ টাইমটাকে কমায় দিবে। এই জন্য হচ্ছে আমাদের রেকটিফায়ারটা ইউজ করা হয়, যেন কারেন্টটা একই ডিরেকশনে ফ্লো হয়, মানে হচ্ছে ক্যাথোড হয়, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট ফ্লো হলে একে তো এক্সরে বিম তৈরি হবে না ইউজফুল, আর সেকেন্ড হচ্ছে ফিলামেন্ট, আমাদের যেটা ক্যাথোড ফিলামেন্ট সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমাদের ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্টটা শুধুমাত্র ওই দিকে, ডিসিটাকে এসিতে
ডিসি তে কনভার্ট করার জন্য আমাদের ইউজ করা হয় রেকটিফায়ার। এই যে এইখানে এটা হচ্ছে টু টাইপস অফ রেকটিফায়ার আছে। হাফ ওয়েভ রেকটিফিকেশন, আমরা দেখছি যে নেগেটিভ ইনপুটটাকে টোটালি মাইনাস করে দিয়েছে হাফ ওয়েভ রেকটিফিকেশনে। এই যে দেখেন নেগেটিভ ওয়েভটা, এখানে দেখেন পজিটিভ ওয়েভ আছে, এটা হচ্ছে এসি। হ্যাঁ, এসি। আর আমাদের যখন এটা আমরা ডিসি তে কনভার্ট করলাম তখন হাফ ওয়েভ কি করছে, যে নিচের দিকে কোনো ওয়েভ কিন্তু টোটালি নাই, আর এরা ফুল ওয়েভটা হচ্ছে নিচে নেগেটিভটাকেও পজিটিভে কনভার্ট করছে, করে হচ্ছে আমাদের একটি। এই হয়ে গেল মোটামুটি আমাদের। এগুলো থেকে আর পড়ার দরকার নাই। রেকটিফায়ার জিনিসটা কি, রেকটিফায়ারটা হচ্ছে আমাদের যেই ডিভাইস দিয়ে কাজটা করা হয়, রেকটিফিকেশন করা হয়, সেটাই হচ্ছে রেকটিফায়ার। এইটা আমাদের সিরিজ সার্কিটে মানে এক্সট্রা টিউবের সাথে একই। এরপর হচ্ছে সলিড স্টেট রেকটিফায়ার গুলো ছোট, মোর রিলায়েবল, হ্যাঁ, আর লঙ্গার হাফ লাইফ আছে। কি ইউজ করা হতো সেলেনিয়াম, আর এখন আমাদের ইউজ করা হয় কি সিলিকন। সিলিকনটা হচ্ছে এখন রেকটিফায়ার হিসেবে সবচেয়ে ওয়াইডলি ইউজড হয়। আর এটা হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ার জিনিসটা কি, এটা টোটালি জাস্ট আমি এর খাতাটার ছবি তুলে দিয়েছি ফজলে করিম স্যারের। আপনারা ফজলে করিম স্যারের ছোট খাতা থেকে রেকটিফায়ারটা পড়বেন, আমি পরে এটা দাগায় দিব। যে নরমালি ফুল ওয়েভ রেকটিফায়ার ইজ ইউজড ইন ডায়াগনস্টিক রেডিওলজিটা আমরা একটু আগে পড়লাম যে টু টাইপস এর রেকটিফায়ার আছে। ডায়াগনস্টিক রেডিওলজিতে ফুল ওয়েভ রেকটিফায়ারটা ইউজ করা হয়। এখানে ফুল ওয়েভ রেকটিফায়ারে কি হয়, সেন্ট্রাল টপ ফুল ওয়েভ রেকটিফায়ারে দুইটা ডায়োড থাকে, আর ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারে চারটা ডায়োড থাকে। এই পুরাটাই আপনারা খুব ভালোভাবে পড়ে ফেলবেন ফজলে করিম স্যারের ছোট খাতাটা থেকে। এরপর আমাদের সেমি কন্ডাক্টর। হ্যাঁ, আমরা সেমি কন্ডাক্টর জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট টু স্টার হবে। এটা বই থেকে দেখতে পারেন বা চাইলে আপাতত যেহেতু টাইম কম ফার্স্ট ডে এর খাতা থেকে আপনারা পড়েন। সেমি কন্ডাক্টর জিনিসটাকে ভাগ করার আগে আমরা আগে কন্ডাক্টিভিটি জিনিসটা জানবো, যে যে জিনিসগুলোর ভেতরে ইলেকট্রন দ্রুত পাস করে তারা হচ্ছে কন্ডাক্টর। তারপর নন কন্ডাক্টর আছে যাদের ভেতর দিয়ে ইলেকট্রন পাস করে না, যেমন গ্লাস, পেপার। হচ্ছে আমাদের সেমি কন্ডাক্টর যেটার ইন্টারমিডিয়েট কন্ডাক্টিভিটি প্রতিটা ম্যাটেরিয়ালে তিনটা ব্যান্ড থাকে। হ্যাঁ, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড মানে হচ্ছে আউটার অরবিটে ইলেকট্রন। হ্যাঁ, আউটার অরবিটে ইলেকট্রন গুলো হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। আর এখন আমাদের মাঝখানে একটা ব্যান্ড থাকে এনার্জি ব্যান্ড। এনার্জি ব্যান্ডের ভেতরে কোনো ইলেকট্রন থাকে না। আর আমাদের যেটা কন্ডাক্টিং ব্যান্ড, এই ব্যান্ডের ভেতরে ইলেকট্রন গুলো সবচেয়ে ফ্রিলি চলাচল করতে পারে। তাহলে আমরা কি জানলাম, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আউটার অরবিটের ইলেকট্রন। তারপরে আমাদের হচ্ছে একটা এনার্জি ব্যান্ড, কোনো ইলেকট্রন থাকবে না, কখনোই কোনো ইলেকট্রন থাকবে না। বা ফরবিডেন ব্যান্ড, ফরবিড মানে হচ্ছে ইলেকট্রনের জন্য ফরবিডেন, ইলেকট্রন থাকবে না। আরেকটা হচ্ছে কন্ডাক্টিং ব্যান্ড। কন্ডাক্টিং ব্যান্ডের ভেতরে আমাদের হচ্ছে ইলেকট্রন গুলো ফ্রিলি মুভ করতে পারবে। এখন যেটা কন্ডাক্টরের ক্ষেত্রে একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে কন্ডাক্টরের ক্ষেত্রে না, এই দুটো দেখেন ওভারল্যাপ করে। ভ্যালেন্স ব্যান্ডটা হচ্ছে ওভারল্যাপ করে আছে। নো এনার্জি বা ব্যান্ড বা হচ্ছে নো এর ভেতরে ইলেকট্রনটা খুব দ্রুত ট্রান্সমিট করে। আর সিমিলারলি যদি আমরা দেখি আমাদের ইনসুলেটরের ভেতরে, ইনসুলেটর মানে কি, যেগুলোর ভেতরে টোটালি ইলেকট্রন পাস করে না, এদের ভেতরে ফরবিডেন জোনটা অনেক বেশি চওড়া। ফরবিডেন জোনটা অনেক বেশি চওড়া হওয়ার কারণে এটার ভেতর দিয়ে কোনো প্রকার মানে ইলেকট্রন পাস করে না। কিন্তু আমাদের যেটা সেমি কন্ডাক্টরের ফরবিডেন জোনটা ছোট, যার জন্য মোটামুটি যদি মানে স্টিমুলেট করা যায় তাহলে এটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করে, এই জন্য এটার নাম হচ্ছে সেমি কন্ডাক্টর। এই কথাগুলো এখানে লেখা আছে। ফরবিডেন গ্যাপটা যদি 10 ইলেকট্রন ভোল্ট, ইফ দি ফরবিডেন গ্যাপ অফ দি অর্ডার অফ মেটেরিয়াল ইজ ইনসুলেটর, মানে যার ফরবিডেন গ্যাপটা 10 ইলেকট্রন ভোল্টের বেশি তারা হচ্ছে ইনসুলেটর। সেমিকন্ডাক্টর হিসেবে আমরা ইউজ করি কি, সিলিকন ইউজ করি। সিলিকনের আউটার অরবিটে 4টা ইলেকট্রন থাকে, কিন্তু সিলিকনের এক একটা অ্যাটম পরমাণুগুলোকে শেয়ার করে অক্টেট স্টেটে থাকে, মানে লাস্ট
আর সেলে এটার 8টা ইলেকট্রন গোছানো থাকে, কিন্তু এই যে দেখেন এই ছবিটা দেখেন যে লেটার 4টার সাথে শেয়ার করছে, করে এরা অক্টেট ফিল আপ করে স্টেবল স্টেটে থাকে নর্মালি সেমিকন্ডাক্টর গুলো। এন টাইপ সিলিকন কাকে বলে? এন টাইপ সিলিকন হচ্ছে বা সিলিকন ডোনার। এরা হচ্ছে ডোনার টাইপের। ডোনার কেন? কারণ এরা হচ্ছে ইলেকট্রন দিতে পারে। এখন এইটা কখন হবে? যদি আমরা আর্সেনিক, সিলিকনের ভেতরে আর্সেনিক দিই, আর্সেনিকের আর্সেনিকের আউটার মোস্ট লেয়ারে কয়টা ইলেকট্রন আছে? আর্সেনিকের আউটার মোস্ট লেয়ারে 5টা ইলেকট্রন আছে, কিন্তু আমাদের সিলিকনের মানে অক্টেট স্টেট ফিল আপের জন্য 4টা ইলেকট্রন লাগবে, তাহলে একটা ইলেকট্রন এক্সট্রা আছে। এই যে এই ইলেকট্রনটা আমাদের এক্সট্রা, এই ইলেকট্রনটা এরা হচ্ছে এই ইলেকট্রনটার কারণে এরা নেগেটিভলি চার্জ হয়ে যাবে, এবং এই ইলেকট্রনটা এরা ইজিলি একজন আরেকজনকে দিয়ে দিতে পারবে। এই জন্যই এইটার নাম হচ্ছে আমাদের নেগেটিভ, মানে এন টাইপ। এন টাইপ সিলিকন হচ্ছে এটার নাম। সিমিলারলি যদি এখানে আমরা গ্যালিয়াম দিয়ে দিই, গ্যালিয়াম দিলে এটার লাস্ট আউটার অরবিটে আছে কয়টা ইলেকট্রন? এইটার আউটার অরবিটে আছে আমাদের অনলি 3টা ইলেকট্রন। তার মানে হচ্ছে যদি এটা সিলিকনের সাথে বন্ড তৈরি করলে তখন একটা জায়গা ফাঁকা থেকে যাবে, একটা জায়গা এমটি থেকে যাবে, যার জন্য এরা তখন পজিটিভ চার্জ হয়ে যাবে, যার জন্য এই পুরা জিনিসটা পজিটিভলি চার্জ হয়ে যাবে। হ্যাঁ, এইটাকে বলা হবে পি টাইপ, পি থেকে পজিটিভ। আর পি টাইপ বলে এরা তখন ইলেকট্রন নিতে পারবে, হবে এক্সেপ্টর অ্যাটম। হ্যাঁ, যেহেতু ইলেকট্রন নিবে এই জন্য এদের আরেক নাম হচ্ছে এক্সেপ্টর অ্যাটম। এই জিনিসটা কি? পিএন জাংশন হচ্ছে যদি আমরা একটা এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টরকে একসাথে অ্যাটাচড করি, তখন হচ্ছে ইলেকট্রন গুলো মানে ইলেকট্রন গুলো হচ্ছে অ্যাট্রাক্ট হবে, যে হোল গুলো আছে পজিটিভ মানে পি টাইপ ইলেকট্রনে সেই দিকে, পি টাইপ সিলিকনে সেই দিকে অ্যাট্রাক্ট হবে। আর আমাদের হচ্ছে এই যে দেখেন এইখানে যদি ভালোভাবে দেখি, এই ছবিটাকে ভালোভাবে দেখলে এইটার ইলেকট্রন গুলো অ্যাট্রাক্ট হচ্ছে এইটার হোলের দিকে। এইটার যে হোল, এইখানে তাহলে কি জমা হবে? এইদিকে জমা হচ্ছে নেগেটিভ চার্জ, আর এইটার হোল গুলো অ্যাট্রাক্ট হচ্ছে এইদিকে, তার মানে এইদিকে জমা হচ্ছে পজিটিভ চার্জ। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমাদের এখানে কি বলছে? এখানে বলছে ডিপ্লিশন লেয়ারটা কাকে বলছে। ডিপ্লিশন লেয়ারটা মানে তারপরে কি হবে? তারপরে এরা একজন আরেকজনকে দিয়ে অ্যাট্রাক্ট হবে, এইটার হোলগুলো চলে আসবে এইদিকে, আর এইটার ইলেকট্রন মানে এইটার ইলেকট্রন গুলো যখন এইদিকে চলে যাবে তখন হচ্ছে এইটা মানে আমাদের যেটা এন টাইপে পজিটিভ চার্জ তৈরি হবে আর পি টাইপে নেগেটিভ চার্জ তৈরি হবে। মাঝখানের এই যে লেয়ার সেটাই হচ্ছে আমাদের ডিপ্লিশন লেয়ার। এই যে ডিপ্লিশন পটেনশিয়াল জিনিসটা কি? দি অপোজিট মানে অপোজিট টু দি সাইন। হ্যাঁ, মানে ম্যাটেরিয়াল চেয়ে পটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হবে, সেটাই হচ্ছে ডিপ্লিশন লেয়ার। ওকে, এভাবেই তাহলে আমাদের পিএন ডায়োডটা তৈরি হচ্ছে। এগুলো মোটামুটি ছবি দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে এখন আমরা যদি এখন আমাদের বলা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস ডায়োড, যদি আমাদের নেগেটিভ পোর্শন মানে যার যে পোর্শন এন টাইপের নেগেটিভলি চার্জ, এখানে যদি নেগেটিভ একটা হচ্ছে কারেন্টের নেগেটিভ পোর্শনটা অ্যাটাচ করা হয় বা ব্যাটারির, আর এইদিকে যদি আর আমাদের পজিটিভ প্রান্তরে যদি পজিটিভ দিকটা অ্যাটাচ করা হয়, তাহলে যে ডায়োডটা তৈরি হবে সেখানে ইলেকট্রন গুলো প্রপারলি পাস করবে। এই জিনিসটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বেস ডায়োড। আর আরেকটা আছে রিভার্স বেস করা হয়। তার মানে হচ্ছে এন টাইপে অ্যাটাচ করা হয়, তাহলে দেখেন যে ইলেকট্রন গুলো পজিটিভ পোলের দিকে অ্যাট্রাক্ট হয়ে যাবে আর হোল গুলো নেগেটিভ পোলের দিকে অ্যাট্রাক্ট হয়ে যাবে। আলটিমেটলি কোনো মানে কারেন্ট ফ্লো হবে না বা জিনিসটা পুরো অপোজিট হয়ে যাবে। এইটা হচ্ছে রিভার্স বেস ডায়োড। আপনারা কাইন্ডলি ছবিগুলো দেখবেন, দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে জায়গায় দিব
দ্রুত আগাচ্ছি। আর কেন আমাদের সিলিকনটাকে রেকটিফায়ার হিসেবে ইউজ করা হয় এটার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এগুলো জাস্ট মুখস্থ পড়ে নেবেন নিজেরা। এখানেও জাস্ট সিলিকন রেকটিফায়ারের ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, এটা ক্রিস্টেনসন থেকে নিয়েছে, এটা আপনারা স্লাইড থেকে মানে ইয়েতে সেলম্যানের ওখানে লিখে নিতে পারেন, বা চাইলে ইয়ে থেকেও পড়তে পারেন, আপনারা এটা চাইলে ক্রিস্টেনসন থেকেও দেখতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে আপাতত টাইম কম, আমরা জাস্ট খাতাটা পড়বো। এই হলো আমাদের সেমিকন্ডাক্টর খাতায় লেখা। ড্রুপিং জিনিসটা কি, যে আর্সেনিক বা গ্যালিয়াম আমরা ঢুকালাম সেই জিনিসটাই হচ্ছে ড্রুপিং। এরপরে আমাদের ট্রানজিস্টর। ট্রানজিস্টর জিনিসটা কি, ট্রানজিস্টরটা হচ্ছে সাধারণত আমাদের দুইটা পিএন টাইপ বা হচ্ছে দুইটা পিএন জাংশন দিয়ে তৈরি, যেটার ভেতরে দুইটা পি টাইপের ভেতরে এন টাইপ থাকবে বা দুইটা এন টাইপের ভেতরে পি টাইপ থাকবে। এইটাই হচ্ছে আমাদের ট্রানজিস্টর। ট্রানজিস্টরের কাজটা কি, আমাদের মেনলি ট্রানজিস্টর, রেকটিফায়ার এগুলো থেকে ফাংশনটা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের রেকটিফায়ারের ফাংশন কি ছিল, এরা আমাদের এসিটাকে ডিসি কারেন্টে কনভার্ট করলো। আর আমাদের ট্রানজিস্টরের ফাংশন কি, এরা হচ্ছে অ্যাম্পলিফিকেশন করবে সিগন্যালটাকে। হ্যাঁ, তারপরে এরা সাইজে ছোট, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, একটু কাইন্ডলি পড়ে নিবেন, এটার কিছু বেনিফিট আছে। এটা হচ্ছে অ্যাম্পলিফিকেশন, এদের মেইন কাজ। এরপর আমাদের ইলেকট্রিক ক্যাপাসিটর জিনিসটা কি, ইলেকট্রিক ক্যাপাসিটরটা হচ্ছে ক্যাপাসিটি মানে কি, ধারণ করার ক্ষমতা। এরা হচ্ছে ইলেকট্রিক এনার্জিটাকে স্টোর করে রাখতে পারে। হ্যাঁ, এরপরে আমাদের হচ্ছে ক্যাপাসিটরটার ভেতরে কি থাকবে, ভেতরে প্লেট থাকবে যেগুলো ইনসুলেটেড থাকে। দেন আমাদের হচ্ছে দি অ্যামাউন্ট অফ চার্জিং এ ক্যাপাসিটর ক্যান বি, হ্যাঁ, এন্ড এর ক্যাপাসিটেন্স ইউনিটটা কি, ফ্যারাড বা মাইক্রো ফ্যারাড। আমাদের এটা খাতা থেকে নাও, ক্যাপাসিটেন্স কাকে বলে একবার দেখে নিব। আর ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স জিনিসটা কি, যে আমাদের হচ্ছে দি অপোজিশন টু দি ফ্লো অফ অল্টারনেটিং কারেন্ট ডিউ টু ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স জিনিসটা দিয়ে অল্টারনেটিং কারেন্টের ফ্লোতে যে বাধা দেওয়া হয় সেটাই হচ্ছে ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স। আর অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ার জিনিসটা কি, অ্যাম্পলিফাই করা মানে কি, বাড়ায় দেওয়া। অ্যাম্পলিফাই হচ্ছে একটা মানে সিগন্যাল বা ভোল্টেজকে হায়ার সিগন্যালে কনভার্ট করাটাই হচ্ছে অ্যাম্পলিফায়ার। এই লাইনগুলো একবার জাস্ট দেখবো, খুবই সোজা, একবার পড়লেই মনে থাকবে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট। অ্যাম্পলিফায়ার জিনিসটা হচ্ছে রিডিং, জাস্ট ফাংশনটা একটু আমরা দেখবো। এই যেটা একটা অ্যাম্পলিফায়ারের ছবি। আচ্ছা, এই হলো আমাদের আজকের মোটামুটি ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিজম টপিকটা পড়া শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মিসেলেনিয়াস কিছু টপিক আছে যেগুলো মানে আমরা বিভিন্ন হয়নি, ওই টপিক গুলো আমি ডিসকাস করব কিন্তু একটু পরে। আগে আমি হচ্ছে আপনাদের ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টার গুলো বই থেকে। শুরুতেই আমরা বের করব হচ্ছে সেলম্যানের 9th এডিশনের চ্যাপ্টার 6 পেজ নাম্বার 46। সেলম্যানের 9th এডিশনের চ্যাপ্টার 6 এর পেজ নাম্বার 46। আমি একটা কথা বলে রাখি, আপনারা আপাতত যেহেতু টাইম কম, বই খোলার দরকার নাই এখন, কিন্তু যারা পরবর্তীতে পড়বেন বা অনেক কাছে দাগায়, বইটা ভালোভাবে পড়বেন, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যারা জুলাই পরীক্ষা দিবেন তারা পড়বেন, যারা জানুয়ারিতে দিবেন সামনে তাদের পড়ার দরকার নাই বইগুলো এখন। তাহলে আমাদের মানে আমাদের এই চ্যাপ্টারটা 6 নাম্বার চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স বা ইলেকট্রিক কারেন্ট। সেখান থেকে আমাদের 1 নাম্বার চ্যাপ্টারে একদম লাস্টে 4 নাম্বার পয়েন্ট, ইন মেটালিক কন্ডাক্টর। মেটালিক কন্ডাক্টরের ভেতরে কি হয় এটা আমরা রিডিং দিব, 4 নাম্বার পয়েন্ট। এরপর 47 নাম্বার পেজ থেকে যেগুলো বোল্ড করে লেখা, যে ইলেকট্রিক কারেন্ট কাকে বলে, এন্ড ইলেকট্রিক কারেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ পাথ ওভার হুইচ কারেন্ট ফ্লোজ। হ্যাঁ, তারপরে সোর্সেস অফ ইলেকট্রিক কারেন্ট, এই যে ডাইনামো ব্যাটারি কোনটা কিসে কি কনভার্ট করছে, 3 স্টার টপিক। সোর্সেস অফ ইলেকট্রিক কারেন্ট 3 স্টার, পুরোটা ভালোভাবে পড়বো। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইলেকট্রিক কারেন্ট রিডিং, 3টা ফ্যাক্টর, এটা আমি স্লাইডে দেখিয়েছি কোন ফ্যাক্টর কাকে বলে, স্লাইড থেকে কাইন্ডলি একটু দাগায় নেবেন পুরো টপিকটা। হচ্ছে 48 নাম্বার পেজে একদম নিচের প্যারায় আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স জিনিসটা কাকে বলে লেখা আছে, আর হচ্ছে ভোল্ট কাকে বলে লেখা আছে, এই টপিকটা দাগাবো। 49 নাম্বার পেজে কারেন্ট কাকে বলে দাগাবো, আর অ্যাম্পিয়ার কাকে বলে দাগাবো। রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্স কাকে বলে, ওহম কাকে বলে, বোল্ড করে লেখা। 49 নাম্বার পেজের সাইডে
বড় করে 3 স্টার দিব। হ্যাঁ, কার কার উপর ডিপেন্ড করে, ইনফিনিটি স্টার বা 3 স্টার। আর নিচে হচ্ছে একদম লাস্টে ইকুয়েশনটা ভালোভাবে দাগাবো। এরপর আমরা চলে যাব 50 নাম্বার পেজে। ওহমস ইকুয়েশন I ইজ ইকুয়াল টু ভি বাই আর কোনটা কি রিপ্রেজেন্ট করে এই পোর্শনটুকু দাগায় 3 স্টার দিব। এই পেজ থেকে আর কিছু দরকার নাই। 51 নাম্বার পেজে, 51 নাম্বার পেজে আমরা হচ্ছে কম্পোনেন্টস অফ এলিমেন্টারি ইলেকট্রিক সার্কিট, এলিমেন্টারি ইলেকট্রিক সার্কিটের কম্পোনেন্ট যে এসেনশিয়াল পার্ট 3টা লাইন দাগাবো। আর হচ্ছে আমাদের 51 নাম্বার পেজের ডান ছবির ওপরের লাইনটা দাগাবো, ছবির ওপরের লাইনটা। এরপরে 52 নাম্বার পেজে আমরা ছবি দুটা টিক দিব, 6.6 আর 6.7 ছবি দুইটা টিক দিয়ে মানে কারেকশন হবে ভোল্ট মিটার, এটা হচ্ছে প্যারালালি, আর আমাদের হচ্ছে অ্যামিটার লাগানো আছে সিরিজে। এরপর আমাদের হচ্ছে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট 3 স্টার দিব। সিরিজ সার্কিট, প্যারালাল এটা দেখলেই হবে। সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট থেকে আমার স্লাইড গুলো দেখলে হবে, আর ইকুয়েশন যেগুলো আছে সেগুলো পড়বো, আমি আর ভেতরে দাগালাম না। এরপরে আমরা 56 নাম্বার পেজে ইলেকট্রিক ক্যাপাসিটর রিডিং, রিডিং লিখবো। 57 নাম্বার পেজে পি ইজ ইকুয়াল টু, পি এর যে ইকুয়েশন গুলো আছে ওগুলো রিডিং লিখে আমরা জাস্ট হচ্ছে যে কোনো ইকুয়েশন পরীক্ষায় আসতে পারে ইকুয়েশন গুলো আমরা একবার দেখে রাখবো। এরপর চলে যাব 7 নাম্বার চ্যাপ্টারে ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম চ্যাপ্টার থেকে শুরুতে ম্যাগনেটিজম কাকে বলে, ক্লাসিফিকেশন অফ ম্যাগনেটিজম থেকে উদাহরণ দেখবো। স্লাইডে আমি যে লাইনগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো একটু বইয়ে দাগাই নিব। ল অফ ম্যাগনেটিজম থেকে প্রতিটা ল জাস্ট একবার রিডিং দিব। নেচার অফ ম্যাগনেটিজম 4টা পয়েন্ট। আমরা চলে যাব ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড থেকে ছবির একদম উপরের দুইটা লাইন, যে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফ্লাক্স, স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড, যেই ওয়ার্ড গুলো বোল্ড করে লেখা জাস্ট ওই কয়টা পড়বো। আর তারপরে 62 নাম্বার পেজে ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়বো, যতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে সবগুলো পড়বো। দেন এরপরে আমাদের ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিক থেকে জাস্ট হচ্ছে মানে প্রথম প্যারাটা লিখবো, আর একদম 64 নাম্বার পেজের শুরুতে ইন সামারি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তারপর ম্যাগনেটিক পারমিয়াবিলিটি এন্ড রিটেন্টিভিটি জাস্ট রিডিং দিব। হ্যাঁ, এরপর এই পেজের নিচে ম্যাগনেটিক ক্লাসিফিকেশন অফ ম্যাটার, ইনফিনিটি স্টার দিব। টপিক ফেরোম্যাগনেট ভালোভাবে পড়বো। ওকে, এই আমাদের এই চ্যাপ্টার শেষ। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার 8 এ ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রোম্যাগনেটিক ডেফিনেশনটা রিডিং দিব, ইলেকট্রোম্যাগনেটিক ফেনোমেননটা টিক দিব, এগুলো 1 স্টার। তারপর ইলেকট্রোম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেটের ভেতরে 67 নাম্বার পেজ, 67 নাম্বার পেজের একদম নিচে চলে যাব। একদম নিচের দিকে লেখা আছে ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেটের ভেতরে একটা লেখা আছে ওয়ার্ড দেখেন, সোলেনয়েড। সোলেনয়েড লাইনটা বোল্ড করব, সাচ এ হেলিক্স ক্যারিং অ্যান ইলেকট্রিক কারেন্ট ইজ কল্ড সোলেনয়েড, এই লাইনটা লিখবো, পড়বো। আর হচ্ছে আমরা চলে যাব solenoid with an iron core is called electromagnet। হ্যাঁ, 67 নাম্বার পেজে যেটা বোল্ড করে লেখা আছে সোলেনয়েড সম্পর্কে জাস্ট অতটুকু দেখবো। যাব যেই অক্ষরগুলো বোল্ড করে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ভেতরে যেই লাইনগুলো বোল্ড করে লেখা আছে সেগুলো পড়বো। মুভিং ম্যাগনেটিক ফিল্ড ক্যান ইনডিউস ইলেকট্রিক কারেন্ট, এইটা পড়বো। তারপরে আমাদের হচ্ছে কিভাবে ইনডিউসড হবে এটার বোল্ড করে লেখা লাইনগুলো পড়বো। তারপরে হচ্ছে কার কার উপর ডিপেন্ড করে 3 স্টার দিয়ে এই টপিক গুলো পড়বো। এটা হচ্ছে টোটাল 4টা জিনিসের উপর ডিপেন্ড করে, এই পেজটা পড়বো। 69 নাম্বার পেজে কিচ্ছু পড়ার দরকার নাই, টোটালি লাস্টে চলে যাব যে সেলফ রিডিং দিব, যে এক প্যারাটা শুধুমাত্র। এরপর আমরা 70 নাম্বার পেজ থেকে কিছু পড়ার দরকার নেই, 71 নাম্বার পেজে মিউচুয়াল ইন্ডাকশনটা রিডিং দিব। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার 9 এ। চ্যাপ্টার 9 এ ইলেকট্রিক জেনারেটর কাকে বলে দেখবো। এসেনশিয়াল কম্পোনেন্ট দুইটার নাম, ইলেকট্রিক জেনারেটর রিডিং দিব। সিম্পল ইলেকট্রিক জেনারেটর 73 নাম্বার পেজ, প্রিন্সিপাল লেখা আছে এর মধ্যে, রিডিং দিব। 73, 74 রিডিং আমাদের এই যে 75 নাম্বার পেজের ডান দিকে কিছু ইকুয়েশন আছে, যে মানে যে RMS কারেন্ট ইকুয়াল এই ইকুয়েশন গুলো একবার ভালোভাবে রিডিং দিব। তারপর প্রপার্টিজ অফ অল্টারনেটিং কারেন্ট রিডিং, না পড়লেও চলবে এখন পরীক্ষার আগে। তারপরে আমাদের ডিরেক্ট কারেন্ট জেনারেটর রিডিং, হ্যাঁ, সেই 76 নাম্বার পেজও রিডিং। মোটমাট এই চ্যাপ্টার পুরাটাই পড়বো আমরা পরবর্তীতে, এখন পরীক্ষার আগে দরকার নাই। তারপর 77 নাম্বার পেজে অ্যাডভান্টেজ অফ অল্টারনেটিং কারেন্ট, এটা কিন্তু
2 স্টার টু 3 স্টার টপিক, হ্যাঁ ভালোভাবে দাগায় রাখেন। আর এরপরে আমাদের ইলেকট্রিক মোটর কাকে বলে রিডিং দিব, প্রিন্সিপালটা আমরা রিডিং দিব, হ্যাঁ। তারপর টাইপস অফ ইলেকট্রিক মোটর আছে 79 নাম্বার পেজে, টাইপস অফ ইলেকট্রিক মোটরটাকে টিক দিব। মোটামুটি আমরা হচ্ছে 81 নাম্বার পেজে মেজারিং ডিভাইসের উপর পর্যন্ত পুরো চ্যাপ্টারটাই আমরা পড়া। 66 নাম্বার সরি চ্যাপ্টার 8 না চ্যাপ্টার 9 এ আমাদের মোটামুটি 71 নাম্বার পেজ থেকে 81 নাম্বার পেজ পর্যন্ত আমরা পরীক্ষা, এই জানুয়ারিতে পরীক্ষা দিবেন তাদের পড়ার দরকার নাই এখন। এরপরে আমাদের হচ্ছে প্রোডাকশন ট্রান্সফরমার জিনিসটা এই চ্যাপ্টারটা চাইলে একবার পড়তে পারেন, তবে ট্রান্সফরমারটা মেইনলি আমরা খাতা থেকে পড়বো, হ্যাঁ এখান থেকে পড়ার দরকার নাই, খাতা থেকে দেখলেই মোটামুটি কভার হয়ে যাবে ট্রান্সফরমার। দেন আমরা চলে যাব চ্যাপ্টার 11-এ। চ্যাপ্টার 11-এ কিছু কথা, যেমন শুরুতেই রেকটিফায়ারের ডেফিনেশন গুলো লেখা আছে, এই লাইনগুলো আমরা একটু পড়বো মানে ইন্ট্রোডাকশনে। দেন আমরা হচ্ছে সিস্টেম অফ রেকটিফিকেশন, সেলফ রেকটিফিকেশন আর ভ্যাকিউম টিউব রেকটিফিকেশন। আর হচ্ছে এই চ্যাপ্টারে আমরা 100 নাম্বার পেজে চলে যাব। 100 নাম্বার পেজ থেকে রেকটিফায়ার্স জিনিসটা শুরু হয়েছে, তবে মেইনলি ছবিগুলো দেখলে আমার বিশেষ মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। 100 নাম্বার পেজ থেকে শুরু করে আপনারা মোটামুটি 105 নাম্বার পেজে রেকটিফায়ার ফেলিয়ারের উপর পর্যন্ত পুরাটা পড়বেন। এর মধ্যে অ্যাডভান্টেজেস অফ সিলিকন রেকটিফায়ারটা ভালোভাবে দেখবেন, আর বাকিগুলো ছবি দেখলে আর ভেতরে একবার রিডিং দিলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। ইউটিউব ভিডিও দেখেও রেকটিফায়ার জিনিসটা ক্লিয়ার হতে পারেন, ঠিক আছে। এই আমাদের মোটামুটি বই দাগানো শেষ। এবার আমরা চলে যাই হচ্ছে মিসেলেনিয়াস কিছু টপিকে, যে টপিকগুলো আর খাতা থেকে যে লাইনগুলো পড়তে হবে আমি দাগায় দিচ্ছি। ম্যাগনেটিজম জিনিসটা আমরা পড়বো কোথা থেকে, এটা আমরা পড়বো হচ্ছে ফজলে করিম স্যারের যেটা ছোট খাতা, সেখান থেকে ফজলে করিম স্যারের ছোট খাতার আপনারা বের করবেন হচ্ছে পেজ নাম্বার পেজ নাম্বার 39। ফজলে করিম স্যারের যেটা চিকন খাতা, ফজলে করিম স্যার বা শারমিন আপুর চিকন খাতা 39 নাম্বার পেজ বের করেন। এখানে অ্যাম্পিয়ার, কারেন্ট, পটেনশিয়াল ডিফারেন্স, এক্স রে জেনারেটর এগুলোর যে ডেফিনেশন গুলো পেজে আমাদের আছে হচ্ছে মানে 40 নাম্বার পেজে আমাদের আছে ওহমস ল। ওহমস লটা বড় করে 3 স্টার দেন, হ্যাঁ ওহমস ল পুরাটা 3 স্টার। তারপরে আমাদের হচ্ছে তারপরে ওহমস ল এর নিচে আছে কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 5 স্টার, বড় করে রেজিস্ট্যান্স 5 স্টার। দেন আমাদের হচ্ছে পরের পেজে ইকুয়েশনটা আছে, আর নিচে এই যে ইকুয়েশনটা আছে এইটার নিচে আমরা লিখে দিব টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স সমানুপাতিক লিখে নিব, হ্যাঁ। আর ইজ ইকুয়াল টু রো ইনটু এল বাই এ, যে ইকুয়েশনটা আছে 41 নাম্বার পেজে, তার নিচে আমরা লিখে নিব আর সমানুপাতিক টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে শুধুমাত্র হবে, হ্যাঁ এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখতে হবে আমাদের। দেন 42 নাম্বার পেজে ক্যাপাসিটেন্স কাকে বলে, মানে এটা আমরা 1 স্টার দিব, ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স কি 1 স্টার দিব। পাওয়ার লসের ইকুয়েশন আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ পাওয়ার লসের ইকুয়েশনটা আমরা ঠিক দিব, ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। আর এই যে তার নিচে আছে আমাদের টাইপস অফ ম্যাগনেটিজম, হ্যাঁ যে আমাদের ন্যাচারাল ম্যাগনেট, আর্টিফিশিয়াল ম্যাগনেট, এই যে জায়গাটা আমরা রিডিং দিব, ম্যাগনেটিজমের এই জায়গাটা আমরা রিডিং দিব, এটার পাশে আমরা রিডিং লিখবো। দেন আমরা চলে যাব হচ্ছে 43 নাম্বার পেজে প্রপার্টিজ রিডিং, মানে ম্যাগনেট, তারপর ম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেট, প্যারাম্যাগনেট, নন ম্যাগনেট, এই জিনিসগুলো আমরা ভালোভাবে পড়বো, হ্যাঁ ঠিক দিব। 43 নাম্বার পেজ পুরাটাই পড়বো। 44 নাম্বার পেজে ইলেকট্রোম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক আর আমাদের হচ্ছে এসি মানে সেলফ ইন্ডাকশন কাকে বলে, এই জিনিসটা আমরা ভালোভাবে রিডিং দিব। তারপরে আমাদের ইলেকট্রোম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, পরে একটা এক্সট্রা পেজ আছে ওই পেজেও টিক দিব, হ্যাঁ। এরপরে 45 নাম্বার ক্রস দিব, 45 নাম্বার পেজ ক্রস, 46 নাম্বার পেজ ক্রস, 47 নাম্বার পেজ ক্রস বাদ। তারপরে আমরা চলে যাব সরাসরি 48 নাম্বার পেজ থেকে, এগুলো আমাদের 5 স্টার টু ইনফিনিটি স্টার ট্রান্সফরমার, অবশ্যই কোশ্চেন আসবে ট্রান্সফরমার থেকে।
ট্রান্সফরমার থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, ট্রান্সফরমারটা আমরা 5 স্টার দিব। এখান থেকে ইচ অ্যান্ড এভরি লাইন ইম্পর্টেন্ট, এটা আমি স্লাইডে ভালোভাবে পড়িয়েছি। ট্রান্সফরমার টাইপস দাগান, প্রিন্সিপাল অফ ট্রান্সফরমার রিডিং লিখে রাখেন। তারপরে ল গুলো ইনফিনিটি স্টার বা 5 স্টার। এরপরে আমাদের স্টেপ আপ টাইপস অফ ট্রান্সফরমার 3 স্টার। হ্যাঁ, এর মধ্যে কোন কোন লাইন পড়তে হবে আমি ভালোভাবে স্লাইডে বলে দিয়েছি। অটো ট্রান্সফরমারে চলে যান, এটা 3 স্টার দেন। প্রিন্সিপালটা আমরা 3 স্টার দিব। আর 53 নাম্বার পেজে ফাংশন ইনফিনিটি টাইপস অফ ট্রান্সফরমার ইউজ, এটাও হচ্ছে আমাদের ইনফিনিটি স্টার। যাব হচ্ছে 54 নাম্বার পেজে ট্রান্সফরমারের এফিকেসি, জাস্ট ইকুয়েশনটা আমরা পড়বো। তারপর নিচে যে ম্যাথ আছে ম্যাথটা ক্রস দিব, সিরিজ সার্কিটটা আমরা টিক দিব। সিরিজ সার্কিটটা আমাদের এর পরে আছে আমাদের হচ্ছে প্যারালাল সার্কিট, পরের পেজে প্যারালাল সার্কিটটা আমাদের 5 স্টার টপিক। এখন একটা ইম্পর্টেন্ট কথা, সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট থেকে আমি স্লাইডে যে লাইন দুটো বলেছি যে কোনটার ক্ষেত্রে কোনটা সেম, কোথায় কারেন্ট সেম, কোথায় ভোল্টেজ সেম, এই লাইনগুলো আমরা খাতায় লিখে নিব। এগুলো কিন্তু কোশ্চেনে আসে, এগুলো খাতায় নাই। দেন 57 নাম্বার পেজে আমরা 1 স্টার দিব। পুরো রেকটিফায়ারটা এখান থেকে ভালোভাবে পড়বো। এরপর সেমিকন্ডাক্টর জিনিসটাকেও আমরা দিব হচ্ছে মানে 2 স্টার টপিক। সেমিকন্ডাক্টরটাকে দিব 2 স্টার, রেকটিফায়ারটাও 2 to 3 স্টার টপিক আমাদের। হ্যাঁ, আমরা এগুলো 7 নাম্বার পেজ পড়বো। 59 নাম্বার পেজ পুরোটা পড়বো। ড্রুপিং, তারপর কোথায় নেগেটিভ ড্রুপিং এ কি ইউজ করা হচ্ছে, এক্সেপ্টরে কি ইউজ করা হচ্ছে, ড্রুপিং জিনিসটা আমরা ভালোভাবে পড়বো। দেন আমরা চলে যাব পরের পেজে ট্রানজিস্টরটা জাস্ট রিডিং লিখবো। হ্যাঁ, এই আমাদের মোটামুটি আজকের টপিকে খাতা থেকে দাগানো শেষ। আর বাকি টপিক গুলো বই থেকে পড়বেন, আর যেগুলো আমি স্লাইডে দেখিয়েছি সেগুলো কাইন্ডলি স্লাইড থেকে দেখবেন। তবে এখন যেহেতু টাইম কম, সবাই জাস্ট খাতাটা পড়েন, আর আমি স্লাইডে যেগুলো ইম্পর্টেন্ট বলেছি ওই লাইনগুলো খাতায় একটু লিখে রাখবেন। হ্যাঁ, এখন শারমিন আপু খাতা ছাড়া আমার তো মনে হচ্ছে বই ওপেন করার দরকার নাই, শুধুমাত্র আমার স্লাইডটা ফলো করে খাতায় এক্সট্রা লাইন যেগুলো ইম্পর্টেন্ট বলেছে লিখে রাখবেন। শারমিন আপুর ছোট খাতাটা পড়বেন। আর যদি যারা হবে না তারা পরে আস্তে ধীরে বইটা পড়লে কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হবে। এই আমাদের মোটামুটি ম্যাগনেটিজম ইলেকট্রোম্যাগনেটিজম শেষ। এবার আমরা কিছু আলাদা টপিক আছে যেগুলো থেকে কোশ্চেন আসে, সেই টপিকগুলো আমরা একটু দেখে নিব। যে আমাদের রেডিও আইসোটোপ, এগুলো আজকের টপিকের সাথে রিলেটেড না, কিন্তু এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে। যেমন সাইক্লোট্রন থেকে গত 2বার কোশ্চেন এসেছে, এই জন্য এই টপিকগুলো আমি স্লাইডে ইনক্লুড করেছি। যে মানে রেডিও আইসোটোপ তৈরির 3টা মেথড আছে, সাইক্লোট্রন, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, আর আরেকটা এখন যেটা আমাদের ইম্পর্টেন্ট 5 স্টার টপিক হচ্ছে সাইক্লোট্রন, গত 2বার কোশ্চেন এসেছে। এখান থেকে যে লাইনটা আসে কোশ্চেনে সেটা হচ্ছে এইটা একটা নিউক্লিয়ার এক্সিলারেটর, সিঙ্গেল বেসটা আসে নিউক্লিয়ার এক্সিলারেটর। এখানে কি হয়, এখানে হচ্ছে বম্বার্ডিং স্টেবল নিউক্লিয় গুলোকে বম্বার্ডিং করা হয় প্রোটনের সাথে বম্বার্ডিং করার কারণে কি হবে, করার কারণে আমাদের হচ্ছে ভ্যারিয়াস অ্যাটমিক নাম্বারের 2টা ম্যাটেরিয়াল তৈরি হবে। হ্যাঁ, এই লাইনগুলো আমরা একবার দেখে নিব। হ্যাঁ, যে রেজাল্টেড নিউক্লিয়ার হ্যাভ ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, কেন, কারণ প্রোটনের তো আমরা জানি যে অ্যাটমিক নাম্বার 1, তাহলে 2টা অ্যাড করে, যেমন বোরনের সাথে প্রোটন রিঅ্যাক্ট করায় কার্বন তৈরি হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে আমাদের সাইক্লোট্রন। এটা একটু ভেতরে রিডিং দিয়ে নিব। আর সাইক্লোট্রনের মাধ্যমে কি কি তৈরি হয়, এটা এই স্লাইডটা আমি নিয়েছি হচ্ছে জেনেসিসের শীটের স্পেশাল নিউক্লিয়ার ইকুইপমেন্টের ভেতর থেকে নেওয়া, আপনারা স্লাইড থেকেও শর্টকাটে লিখে নিতে পারেন। নাম্বার পেজে, হ্যাঁ, নিশোর পেজ নাম্বার এতে সাইক্লোট্রন সম্পর্কে ডিটেলস লেখা আছে। আপাতত এখন পড়ার দরকার নাই, সাইক্লোট্রন থেকে আমরা জাস্ট ওই লাইনটা জানবো, কি কি তৈরি করা হয় জানবো, আর মেন মেকানিজমটা কি জাস্ট আমার স্লাইডটা পড়বো এখন। আর পরীক্ষার পরে অবশ্যই মানে এই জানুয়ারিতে পরীক্ষার পরে নিশো থেকে কাইন্ডলি আপনারা এই লাইনগুলো একটু দেখে নেবেন, নিশোর 197 নাম্বার পেজে। আর আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মেকানিজমটা কি সেটা আমরা একবার একটু দেখে নিব। যে মানে নিউক্লিয়াটাকে নিউট্রনের সাথে রিঅ্যাক্ট করে, তার যার জন্য কি হবে, ম্যাটারটা একই থাকবে। হ্যাঁ, আর যেটা নিউক্লিয়ার জেনারেটর সেখানে হচ্ছে কম হাফ লাইফের থেকে কোন প্রসিডিওরে কি কি রেডিও নিউক্লাইড তৈরি করা হয়, এটা ইম্পর্টেন্ট, জেনেসিসের শীট থেকে নাও, আপনারা কাইন্ডলি একটু দেখে নিবেন। এবার আমাদের পেস জিনিসটা থেকে এখনো কোশ্চেন আসে, কমিউনিকেশন সিস্টেম, কিন্তু এইখান থেকে এমসিপিএস এ একবার শর্ট নোট এসেছে, যার জন্য এখন এখান থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে। ফুল ফর্ম অফ পেস, পিকচার অ্যাচিভিং অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম জিনিসটা কি, এটার মাধ্যমে ইনফরমেশনটাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে
মানে রিমোট এরিয়াতে পাঠানো যায়, যেমন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এই সিস্টেমে আমরা হচ্ছে ফিল্মগুলো পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে 237 নাম্বার পেজে আছে। জিনিসটা কাকে বলে ভালোভাবে দেখবো, ইউজটা ভালোভাবে দেখবো। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজটা ইন্টারনেট থেকে একটু দেখে নিব, পেজ টপিকটা আমরা নেট থেকে দেখে নিব। হ্যাঁ, বা আমরা চাইলে নিশোর, এই যে আমি লিখে দিয়েছি পেজ নাম্বার, মিসেলেনিয়াস টপিক গুলোর প্রত্যেকটার উপরে আমি পেজ নাম্বার লিখে দিয়েছি, কাইন্ডলি ওই পেজ নাম্বার থেকে একটু দেখে নিবেন, নিশোর 237 নাম্বার পেজে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব ইফেক্ট অফ এক্সরে টিউব এজিং। ইফেক্ট অফ এক্সরে টিউব এজিং খুবই 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 ইম্পর্টেন্ট, টপিকটার আগে বাদ পড়ে গিয়েছে আমার ফজলে করিম স্যারের যেটা বড় খাতা। হ্যাঁ, ফজলে করিম স্যারের যেটা মোটা নোট, সেটা 215 নাম্বার পেজে আছে। এক্সরে টিউব এজিং এর ফলে কি আমরা জাস্ট এক্সরে টিউব এজিং হলে যে মানে এজিং অফ এক্সরে টিউবের মেকানিজমটা লেখা আছে, তারপর লেখা আছে ওল্ড এক্সরে টিউব প্রবলেম। আমাদের কোশ্চিনে মেনলি নিচে যেটা ওল্ড এক্সরে টিউব প্রবলেম সেটা বেশি আসে, যে ফিলামেন্টটা থিন হয়ে যাবে। ফিলামেন্ট থিন জিনিসের রেজিস্ট্যান্সটা কি হবে, বেড়ে যাবে। হ্যাঁ, থিন হলে রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, থিন ফিলামেন্টের রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, তার জন্য হিট প্রোডাকশন বেশি হবে, এনার্জি বেশি লস হবে, টিউব কারেন্ট বেড়ে যাবে, এক্সরে প্রোডাকশন বেড়ে যাবে, তারপরে আমাদের হচ্ছে ডেন্সিটি অফ ফিল্ম বেড়ে যাবে, যার জন্য আমাদের কন্ট্রাস্টটা কমে যাবে। টিউব এজিং এর কারণে কি কি প্রবলেম আমরা দেখে নিব। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ডেকোনমিক্সের 215 আর 16 নাম্বার পেজে আছে। লাইন ফোকাস প্রিন্সিপাল, লাইন ফোকাস প্রিন্সিপালটা একবার রিডিং দিলে আপনারা বুঝবেন। আর লাইন ফোকাস প্রিন্সিপালটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ডেকোনমিক্সের বড় বই 200 নাম্বার পেজে বা নিশোর 11 নাম্বার পেজে। এইটার মেইন প্রিন্সিপালটা কি, এখানে মেইনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি আমাদের মানে যেটা আমাদের হচ্ছে ফোকাল স্পট, যেটা ফোকাল স্পটটা যদি বড় হয় তাহলে হচ্ছে এক্স রে প্রোডাকশনটা বেশি হবে। কিন্তু আবার একটা সমস্যা হচ্ছে যে ফোকাল স্পটটা বেশি বড় হলে কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তাহলে কি দিয়ে, লাইন ফোকাস প্রিন্সিপাল দিয়ে, যেখানে ফোকাল স্পটটার অরিজিনাল যে সাইজ যেটা দিয়ে এক্সরেটা প্রোডাকশন হচ্ছে সেই সাইজের যে ছোট সাইজের দেখা যায়, যার জন্য আমাদের হচ্ছে সুবিধা হয়। এই জিনিসটাই আমাদের হচ্ছে লাইন ফোকাস প্রিন্সিপাল, এটা আছে হচ্ছে 200 নাম্বার পেজে। হ্যাঁ, সবাই একটু কাইন্ডলি দেখে নিব 200 নাম্বার পেজ থেকে। ফজলে করিম স্যারের বড় বই 200 নাম্বার পেজে আছে, বা আমাদের যেটা নিশোর হচ্ছে 11 নাম্বার পেজে আছে আমাদের লাইন ফোকাস প্রিন্সিপাল। জাস্ট একবার দেখলেই আমরা মোটামুটি বুঝতে পারবো, ভেতরে একবার রিডিং দিয়ে রাখবো, মোটামুটি যতটুকু মনে থাকে থাকবে, বেশি প্রেশার ক্রিয়েট করার দরকার নাই। এই হলো আমাদের মোটামুটি লাইন ফোকাস প্রিন্সিপাল। আর এরপরে আমরা চলে আসি হিল ইফেক্ট। হিল ইফেক্ট 5 স্টার অসংখ্যবার কোশ্চেন এসেছে হিল ইফেক্ট থেকে, সিঙ্গেল বেস্টে আসে সাধারণত, আবার কখনো কখনো ট্রু ফলসেও দেয়। খুবই 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 ইম্পর্টেন্ট। বড় খাতার 201 নাম্বার পেজ বা নিশোর 11 নাম্বার পেজে হিল ইফেক্টটা পড়বো। হিল ইফেক্ট জিনিসটা কি, ইন্টেন্সিটি অফ দি এক্স রে বিম দ্যাট লিভ দি এক্স রে ইজ নট ইউনিফর্ম। মানে আমাদের হচ্ছে মানে এক্স রে বিম থেকে যে এক্স রেটা তৈরি হয় সেটা ইউনিফর্ম না। হ্যাঁ, কেন intensity of beam depends on the angle at which the X-ray is emitted from focal spot. focal spot থেকে যে অ্যাঙ্গেলে এক্সরেটা তৈরি হবে সেটার উপর এটা ডিপেন্ড করে। সাধারণত কি দেখা, এই জিনিসটাকে বলা হয় হিল ইফেক্ট। হিল ইফেক্টটা কি, হিল ইফেক্টের ক্ষেত্রে ইন্টেন্সিটি অফ দি বিম, সাধারণত অ্যানোড সাইডে ইন্টেন্সিটি অফ দি বিমটা লেস থাকে। হ্যাঁ, অ্যানোড সাইডে ইন্টেন্সিটি অফ দি বিমটা লেস থাকে ক্যাথোডের। হিল ইফেক্ট মানে এক এক জায়গায় যে ইউনিফর্ম না এক্সরেটা, অ্যানোড সাইডে আমাদের হচ্ছে এই জিনিসটাই হচ্ছে আমাদের হিল ইফেক্ট। এখন হিল ইফেক্ট কম্পেনসেশনের উপায় কি, যে হচ্ছে বাই প্লেসিং থিকার পার্ট অফ দি পেশেন্টের যে মোটা পোর্শন সেটাকে ক্যাথোডের দিকে আর থিনার পার্টটা অ্যানোডের দিকে। কেন, কারণ এমনিতেই অ্যানোডের দিকে এক্সরে ইন্টেন্সিটিটা কম থাকে এক্সরে বিমের, যার জন্য অ্যানোডের দিকে থিক পার্ট দিলে ইন্টেন্সিটি আরো কমে যাবে। এই জন্য থিক পার্টটাকে ক্যাথোডের দিকে প্লেস করা হচ্ছে হিল ইফেক্টটাকে রিডিউস করার জন্য। মানে ওয়েজ শেপ ফিল্টার ইউজ করে, হচ্ছে বো টাই ফিল্টার ইউজ করেছিলাম আমরা, মনে আছে কিনা আপনাদের, মোস্ট প্রবাবলি সিটি স্ক্যানের ক্ষেত্রে। তারপরে আমাদের হচ্ছে লার্জ ফিল্ম ফোকাল ডিস্টেন্সের মাধ্যমে আর স্মল ফিল্ম ইউজের মাধ্যমে হিল ইফেক্টটাকে রিডিউস করা যায়। ইনফিনিটি স্টার হিল ইফেক্ট নিশোর 11 নাম্বার পেজ থেকে লাইন ফোকাস প্রিন্সিপাল আর হিল ইফেক্ট
এটা খাতাটা আমি জাস্ট ছবি তুলে রেখেছি। আর স্পেস চার্জ জিনিসটা কি আমি এটা ক্লাসের সময় পড়িয়েছি, তারপরেও বড় খাতা 208 নাম্বার পেজ থেকে বা নিঃস্ব থেকে আপনারা দেখে নিবেন স্পেস চার্জ জিনিসটা কি। আর থার্মায়নিক এমিশন জিনিসটা আমি প্রথম ক্লাসে খুব ভালোভাবে বলেছিলাম। থার্মায়নিক এমিশনের, হ্যাঁ এটা হচ্ছে ফজলে স্যারের বড় বই খাতাটাতে লেখা আছে, একটু ওখান থেকে দেখে নিবেন। এই এই দুটাই আছে 208 নাম্বার পেজে। আমি পেজ নাম্বার সহ ফজলে স্যারের বড় খাতার যে দুই একটা লাইন লাগবে সেগুলো লিখে দিয়েছি, কাইন্ডলি ওইখান থেকে একটু আপনারা দেখে নিবেন। হ্যাঁ, আচ্ছা এই আমাদের মোটামুটি হচ্ছে আজকের টপিক। মোটামুটি আমাদের এক্সট্রা টপিক গুলো শেষ। ফজলে করিম স্যারের বড় খাতা থেকে যা যা পড়তে হবে বলে দিয়েছি। আর এখন আমরা হচ্ছে ফজলে করিম স্যারের যেটা ছোট খাতা, সেই খাতাটা আমাদের দাগানো বাকি ছিল, বড়টা দাগানো হয়েছে। আমরা এখন শারমিনাপুর ছোট খাতা বা ফজলে করিম স্যারের যে ছোট খাতা সেইটা দাগাবো। শুরু থেকে শুরু করি। স্ক্রিন টপিকটা 1 নাম্বার পেজে যেখান থেকে শুরু, এই টপিকটা আমি খুব ভালোভাবে আইটেমের সময় দাগিয়ে দিয়েছি। এটা আমি আর ডিটেলস দাগাবো না, জাস্ট দ্রুত বলছি যে ইন্টেন্সিফাইং স্ক্রিন জিনিসটা কি পড়বো, তারপরে এটার হচ্ছে কি কি পোর্শন আছে, বেস, তারপর রিফ্লেকটিভ লেয়ার, ফসফর লেয়ার, প্রোটেক্টিভ লেয়ার, প্রত্যেকটা কি কি দিয়ে তৈরি, থিকনেস, ফাংশন, এই জায়গাটা আমরা হচ্ছে পড়ে ফেলবো প্রত্যেকটা থিকনেস, ফাংশন, এগুলো সব আমরা পড়ে ফেলবো। এটা 3 স্টার। তারপরে আমাদের 3 নাম্বার পেজে যা যা আছে, ক্রাইটেরিয়া অফ ফসফর লেয়ার, ফসফরের ভেতরে কি কি ইউজ করা হয়, এটা হচ্ছে আমাদের ইনফিনিটি স্টার টপিক। তারপর হচ্ছে ক্যালসিয়াম টাংস্টেন কেন ইউজ করা হয়, এটাও আমাদের ইনফিনিটি স্টার। আমাদের হচ্ছে টাইপস অফ স্ক্রিন, এটা আমাদের 1 স্টার টপিক। তারপরে আমাদের হচ্ছে স্পিড অফ স্ক্রিনটা ইম্পর্টেন্ট দেখবো। দেন ইন্টেন্সিফাইং স্ক্রিন, এটা আমাদের ইনফিনিটি স্টার বা 5 স্টার টপিক। হ্যাঁ, পুরো পেজটা ভালোভাবে পড়বো, বইয়ের সাথে একটু কম্বাইন করে নিব। এরপর আমাদের 6 নাম্বার পেজটা রিডিং, টিউব এজিং হলে কি হয় দরকার নেই। 7 নাম্বার পেজটা আমাদের দরকার নাই। নাম্বার পেজ থেকে জাস্ট নিচে যে ইকুয়েশনটা আছে ইন্টেন্সিফাইং ফ্যাক্টর, এই জিনিসটা আমরা দেখবো। 9 নাম্বার পেজ থেকে কজেস অফ পুয়ার ফিল্ম, এটা আমরা দেখবো। পুয়ার কন্টাক্টটা দেখবো। তারপর ফিল্ম হোল্ডারটা আমরা দেখবো 1 স্টার। এগুলো আমি ক্লাসের সময় দাগিয়ে দিয়েছি। 10-11 নাম্বার পেজের কোনো দরকার নাই। 12-13 নাম্বার পেজও লাগবে না একেবারে। আমরা চলে যাব এবার 12 নাম্বার পেজে। 12 নাম্বার পেজে আমাদের হচ্ছে ইন্টেন্সিফাইং এর মধ্যে যে ডিফারেন্স, 5 স্টার। ক্লাসের সময় আমি ভালোভাবে পেজ থেকে শুরু হয়েছে ফ্লোরোস্কোপি, আমি স্পেশাল ইকুইপমেন্টের ভেতরে খুবই ভালোভাবে দাগিয়ে দিয়েছি। ফ্লোরোস্কোপিটা আমি আজকে আর রিপিট করছি না, আপনারা মানে স্পেশাল ইকুইপমেন্টের থেকে ফ্লোরোস্কোপির পোর্শনটা ভালোভাবে। ওকে, ফ্লোরোস্কোপির পোর্শন পুরোটা বাদ দিয়ে দিলাম। এরপর আমাদের রেডিওগ্রাফিক কোয়ালিটির ম্যাগনিফিকেশন, এই পোর্শনটা আমি খুব ভালোভাবে দাগিয়ে দিয়েছিলাম। পেজ, এটা হচ্ছে 28 নাম্বার পেজ থেকে শুরু, যে জিওমেট্রি অফ রেডিওগ্রাফিক ইমেজ 27 নাম্বার পেজ, পুরাটাই আমাদের 5 স্টার টপিক। তারপরে আমাদের ম্যাগনিফিকেশন 5 স্টার, ম্যাগনিফিকেশন 29 নাম্বার পেজে। কার কার উপর ডিপেন্ড করে, পুরো পেজই হচ্ছে আমাদের 5 স্টার। এরপরে আমাদের পেন আমরা সবকিছুই 5 স্টার। এই টপিকের মোশন, তারপর রেডিওগ্রাফিক মোটেল, এই চ্যাপ্টারটা আমি ভালোভাবে দাগিয়ে দিয়েছি গত ক্লাস। দ্রুত আগাচ্ছি। মোটামুটি আমাদের 33 নাম্বার, 31 ইম্পর্টেন্ট। 32 নাম্বার পেজ পুরোটাই আমাদের 5 স্টার। তারপরে আমাদের হচ্ছে 33 নাম্বার পেজও আমাদের 5 স্টার। 34 নাম্বার পেজ আমাদের হচ্ছে ইনফিনিটি স্টার। ফকিংটা আমাদের 3 স্টার টপিক। এরপরে আমরা কিছু পেজ আছে, প্র্যাকটিক্যালটা ক্রস দিব, তারপরের পেজ ক্রস দিব। এরপরে একটা পেজ দেখবেন প্র্যাকটিক্যালের ভেতরে পুরো মানে পাতাটা পুরোটা ক্রস দিকে দেখবেন পোর ফিল কন্টাক্ট, এই জায়গাটা একটু টিক দিব। 6 নাম্বার পয়েন্টে একটু টিক দিব প্র্যাকটিক্যালে। আর ইট ইজ এ পার্ট অফ কিউএ এন্ড কিউসি, ঠিক আছে, এই লাইনটা দাগ দিব। পুয়ার ফিল স্ক্রিন প্র্যাকটিক্যালের ভেতর থেকে। দেন আমরা চলে যাব সরাসরি 35 নাম্বার পেজে। 35 নাম্বার পেজে, 35 নাম্বার পেজে কোয়ালিটি অ্যাসিউরেন্স, কোয়ালিটি মানে কিউ এ বাই কিউ সি ইন ডায়াগনস্টিক রেডিওলজি, টিক দিব। কোয়ালিটি অ্যাসিউরেন্স কি, কোয়ালিটি কন্ট্রোল কি, টিক দিব। হ্যাঁ, তারপরে আমাদের পারপাসটা রিডিং দিব। 35 নাম্বার পেজে বেসিক প্যারামিটার, কোয়ালিটি কন্ট্রোল চেক,
কোয়ালিটি কন্ট্রোল চেকটাকে আমরা ইনফিনিটি স্টার দিব, টাইপস অফ টেস্ট গুলোকে ইনফিনিটি স্টার দিব। এরপর আমাদের 36 নাম্বার পেজে 8 নাম্বার পর্যন্ত টিক দিব, বাকি পোর্শনটা ক্রস দিব। তারপর আমাদের 37 নাম্বার পেজে অ্যাডিশনাল টেস্ট, আর 16, 17, 18 নাম্বারটা কি ডিটেক্টিবিলিটি টেস্ট। নিচে লেখা আছে, বইয়ে ছোট করে একটু দেখে নেবেন, 16, 17, 18 নাম্বার একসাথে ব্র্যাকেট দিয়ে লেখা আছে লো কন্ট্রাস্ট ডিটেক্টিবিলিটি টেস্ট। অ্যাডিশনাল টেস্ট গুলো কিন্তু ইম্পর্টেন্ট, যদি সবগুলো নাম নাও পড়তে পারেন তাহলে আমরা 1, 3, 10 দাগান এই কয়টা নাম মাস্ট পড়তে হবে, 1, 3, 10, 16, 15, 13, আর এইদিকে হচ্ছে 16, 17, 18। হ্যাঁ, আমরা হচ্ছে পুরাটাই সবগুলো পয়েন্টই মোটামুটি দেখবো, ঠিক আছে। তারপরের পেজ ক্রস, এরপরে আমাদের পরের যে পেজগুলো ইলেকট্রোম্যাগনেটিজমটা আমি আপনাদের দাগিয়ে দিয়েছি, আজকের টপিকের পড়াগুলো মোটামুটি সবই দাগানো হয়েছে। দেন আমরা চলে যাব সরাসরি 61 নাম্বার পেজে। 61 নাম্বার পেজে ফিল্ম প্রসেসিং, এখান থেকে যা যা লাগবে আমি মোটামুটি স্লাইডে পড়ানোর সময় পড়িয়ে দিয়েছি। মেইনলি এটা আমরা সেলম্যান থেকে পড়বো এই টপিকটা। এজেন্টের নাম, ফাংশন, ড্রাইং এজেন্টের নাম, ফিল্ম প্রসেসিংটাকে টিক দেন, এজেন্ট সবগুলো এজেন্টের নাম, ফাংশন, ড্রাইং এজেন্টের নাম। হ্যাঁ, এগুলো আমাদের লাগবে এই চ্যাপ্টার থেকে, ভেতর থেকে খাতা আমি এটা আপনাদের পড়ানোর সময় বারবার দাগিয়ে দিয়েছি। 66 নাম্বার পেজে চলে যান, যে 66 নাম্বার পেজে ইনক্রিজিং দি টাইম অ্যান্ড টেম্পারেচার অফ ডেভেলপমেন্ট উইল, তারপরে হচ্ছে ডিউরিং ডেভেলপমেন্ট উই হ্যাভ কম্প্রোমাইজ, এই পুরোটা আমাদের রিডিং। 67 নাম্বার পেজটা আমরা স্টার দিয়ে একবার দেখবো। তারপরে আমাদের হচ্ছে স্টেইন, যেটা এটা ইনফিনিটি স্টার দিব 68 নাম্বার পেজে। অটোমেটিক প্রসেসিংটাকে 3 স্টার দিব। পুরো টপিকটা আমরা ভালো, আমাদের হচ্ছে 70 নাম্বার পেজে যে ডিফারেন্সটা আছে এটা ইম্পর্টেন্ট, 2 স্টার দিয়ে পড়বো, 2 স্টার দিব। হ্যাঁ, আর তারপরে আমাদের এটা হচ্ছে আমাদের 70 নাম্বার 172, এই পেজগুলো আমাদের লাগবে না। 74 নাম্বার পেজে আমরা টিক দিব ডার্ক রুম আর্টিকেল, আমাদের ইম্পর্টেন্ট। 67, 65 নাম্বার পেজ, তারপরে 76 নাম্বার আইডিয়াল ডার্ক রুমের ক্রাইটেরিয়া ইম্পর্টেন্ট। 77 নাম্বার পেজ স্পেশালি ফ্লোর আর সাইজটা আমরা দাগাবো, ডোরটা লাগাবো। আর হচ্ছে আমাদের আমি হচ্ছে ক্লাসের টাইমে আপনাদের দাগিয়ে দিয়েছি, এই জন্য এখন আমি আর ডিটেলসে দাগাচ্ছি না, ঠিক আছে। সেফ লাইটটা পয়েন্টটা আমরা দাগাবো পরের পেজ থেকে, মানে হচ্ছে 78 নাম্বার পেজ থেকে অ্যাপারেটাস অফ ইকুইপমেন্ট আমরা টিক দিব। তারপরে আমাদের হচ্ছে 79 নাম্বার পেজে বাল্বটা হবে 15 ওয়াট, ইম্পর্টেন্ট। স্টোর অফ আনএক্সপোজ ফিল্ম 5 স্টার দিয়ে দাগাবো। তারপরে আমাদের এই পেজ থেকে আবার শুরু 80 নাম্বার পেজ, 80 নাম্বার পেজে কন্ট্রাস্ট মিডিয়া কিন্তু ইম্পর্টেন্ট, পুরাটাই আমরা হচ্ছে 3 স্টার দিব। হ্যাঁ, এই টপিকটা আমরা আগে পড়ে নিই, খাতা থেকে পড়তে হবে নতুন, একটু পড়ে নিবেন পরীক্ষার আগে, কষ্ট করে হলেও পড়ে নিবেন। কন্ট্রাস্ট মিডিয়া থেকে পারপাস, টাইপস, নেগেটিভ কন্ট্রাস্ট কি কি আছে। হ্যাঁ, তারপর কন্ট্রাস্টের টাইপের একটা চার্ট আছে, এক্সাম্পল গুলো দেখবো, 2 টাইপের কন্ট্রাস্টের এক্সাম্পল গুলো দেখবো। তারপর হচ্ছে নন আয়নিক গ্রুপে, এগুলোর জাস্ট এক্সাম্পল গুলো দেখবো। হ্যাঁ, 81 নাম্বার পেজে আমরা ডিফারেন্সটা দেখাবো, আয়নিক কন্ট্রাস্ট, নন আয়নিক কন্ট্রাস্টের মধ্যে ডিফারেন্স কি, কন্ট্রাস্ট থেকে মেনলি হচ্ছে কোন কন্ট্রাস্টটা কাকে বলে, কন্ট্রাস্টের টাইপস গুলো ইম্পর্টেন্ট, আর যে ডিফারেন্সটা আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই আমাদের মোটামুটি কন্ট্রাস্টের 2টা পেজ, 80 আর 80 ভালোভাবে পড়বো। এরপর আমরা চলে যাব 82 নাম্বার পেজে, গ্রিড হচ্ছে ইনফিনিটি স্টার টপিক, রেডিওগ্রাফিক কোয়ালিটির একটা পোর্শন হচ্ছে রেডিওগ্রাফিক কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ডিভাইস। হয়তোবা পড়ানোর সময় পাবো না, আপনারা এই যে গ্রিডটা ইনফিনিটি স্টার, এটা খাতা থেকে পড়তে পারেন বা নিশোর 3-4 নাম্বার চ্যাপ্টার থেকে, নিশোর বইয়ের 3-4 নাম্বার চ্যাপ্টার থেকে দেখতে পারেন, বা গ্রিডের প্রথম পেজের প্রতিটা ওয়ার্ড হচ্ছে ইনফিনিটি স্টার। গ্রিড ইউজ করার কারণ কি, স্ক্যাটার রেডিয়েশনটাকে কমানো। কিন্তু গ্রিডের রেশিও বেশি, যত বেশি হবে তত হচ্ছে গ্রিডটা ভালো, কিন্তু গ্রিডের রেশিও বেশি হলে কি হবে, গ্রিডের রেশিও বেশি হলে মানে এক্সরের কোয়ালিটি, তখন হচ্ছে পেশেন্টের ডোজটা বাড়াতে হবে, এই জন্য গ্রিডের রেশিওটা একটা রিজনেবল রাখতে হয়। লেস দেন 90 কিলো ভোল্টে কত রাখবো, মোর দেন 90 কিলো ভোল্টে কত রাখবো, পুরো পেজটা আমাদের। মুভিং গ্রিড কোনটা কি টাইপের, আর হচ্ছে কোনটার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি। 83 নাম্বার পেজও আমাদের 5 স্টার। 83 নাম্বার পেজ পুরাটা, 82, 83 পুরা সবগুলো পেজে আমাদের 5 স্টার টপিক। হ্যাঁ, মেরিটস ডিমেরিটস সবগুলো ইম্পর্টেন্ট।
84 নাম্বার পেজ পর্যন্ত পুরাটাই আমাদের পড়তে হবে। তারপর কি কি ফ্যাক্টর, গ্রিড, কাট অফ, সাইন, 3 স্টার টপিক। হ্যাঁ, আর আগে যতগুলো টাইপস ছিল সবগুলো 5 স্টার, অহরহ কোশ্চেন হয়, ইনভারিয়েবলি গ্রিড থেকে কোশ্চেন আসে। 85 নাম্বার পেজে হোয়াট আর দি সিচুয়েশন আন্ডার হুইচ গ্রিড কাট অফ টেক্স প্লেস, শুধুমাত্র নামগুলো পড়লে হবে, ভেতরে জাস্ট একবার রিডিং দিবেন, তবে নামগুলো জাস্ট মুখস্থ করবেন ভালোভাবে যে কার কার উপর আমাদের গ্রিড এফিকেসি ইম্পর্টেন্ট, গ্রিড ফ্রিকোয়েন্সি ইম্পর্টেন্ট, সবগুলো টপিক আমরা পড়বো। দেন আমরা চলে যাব হচ্ছে গ্রিড পারফরমেন্স টেস্ট 5 স্টার। হ্যাঁ, আর আমাদের বাকি ফ্যাক্টর ইনফিনিটি স্টার। 88 নাম্বার পেজে গ্রিড পারফরমেন্স টেস্ট লিখ দিব, আর বাকি ফ্যাক্টরটা ইনফিনিটি স্টার। 89 নাম্বার পেজের ওপরের পোর্শনটা ইম্পর্টেন্ট। নিচে যে ফ্লো, নিচে যে এই যে একটা মানে গ্রাফ আঁকানো আছে, এই জিনিসটা দরকার নাই। মানে এই যে হোয়াই পেশেন্ট ডোজ ইজ ইনক্রিজড হোয়েন গ্রিড, এই কোশ্চেনটা ক্রস দিয়ে দেন, এটা দরকার নাই। মোটামুটি আমাদের বাকি ফ্যাক্টর পুরাটা পড়বো আমরা 89 নাম্বার পেজে, বাকি ফ্যাক্টর যেখানে শেষ অতটুকু পর্যন্ত পড়লেই হবে। হ্যাঁ, নিচের কোশ্চেনটা দরকার নাই। এরপর আমাদের ইয়ার গ্যাপ গ্রিড ইম্পর্টেন্ট, এটাও আমাদের 3 স্টার টপিক। ইয়ার গ্যাপ গ্রিডটা আমরা হচ্ছে দেখবো, ঠিক আছে, পুরাটা দেখবো। সামারি পোর্শনটা আমরা রিডিং দিব, 91 নাম্বার পেজ রিডিং দিব, 92 নাম্বার পেজ রিডিং দিব। এরপরে আমাদের এক্স রে বিম 93 নাম্বার পেজে, এক্স রে বিম রেস্ট্রিক্টর, এটা আমরা নিশো থেকে দেখতে পারি চাইলে, নিশোর 3-4 নাম্বার চ্যাপ্টারে। এক্স রে বিম রেস্ট্রিক্টর থেকে মেনলি কি লাগবে, বড় করে লিখে রাখেন, নেম, ফাংশন, মেরিটস, ডিমেরিটস, পুরো চ্যাপ্টারটাই আমাদের লাগবে, পুরো চ্যাপ্টারটাই আমাদের 5 স্টার। হ্যাঁ, সবগুলো লাইন ইম্পর্টেন্ট। 93, 94 নাম্বার পেজ পড়বো, 95 পড়বো, 90, 96, 97 সবগুলো একবার করে রিডিং দিব। তবে মেইনলি আমাদের লাগবে হচ্ছে সবগুলো নেম, ফাংশন, মেরিটস, ডিমেরিটস। নিশো থেকে চাইলেও পড়তে পারেন, এখানকার লেখা যেহেতু একটু ঝাপসা, আর কিন্তু ইম্পর্টেন্ট। গ্রিড আর হচ্ছে এক্স রে বিম রেস্ট্রিক্টর, দুইটা চ্যাপ্টারই কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। আদার মেথড, এই যে 97 নাম্বার পেজের নিচে আদার মেথড অফ ইনহ্যান্সিং রেডিওগ্রাফিক কোয়ালিটি, 3টা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভালোভাবে ঠিক দেন। এরপরে আমরা চলে যাই 98 নাম্বার পেজে প্রপার্টি, রেডিও আইসোটোপের প্রপার্টিজ, 7টা প্রপার্টিজ আছে পড়বো। বেসিক প্রিন্সিপালের ওপর পর্যন্ত পড়বো, বেসিক প্রিন্সিপাল পড়ার দরকার নাই। 99 নাম্বার পেজ লাগবে না। 90, তারপরে আমাদের হচ্ছে 100 নাম্বার পেজে ম্যাগনেটিক ফিল্ড, হ্যাজার্ডস অফ এমআরআইটা আমরা পড়েছি, এটা আমরা হচ্ছে ইয়ে থেকে পড়েছি, এমআরআই মেড ইজি থেকে। চাইলে এখান থেকে আবার রিডিং দিতে পারেন, হ্যাজার্ডস অফ এমআরআই রিডিং লিখে রাখেন। 101 নাম্বার পেজে রিডিং লিখে রাখেন। হ্যাঁ, পুরো পেজটা রিডিং দিতে পারেন, চাইলে না পড়লেও সমস্যা নাই। এরপর 103 নাম্বার পেজে 2 নাম্বার পয়েন্ট, 103 নাম্বার পেজে 2 নাম্বার পয়েন্ট আর 3 নাম্বার পয়েন্টে টিক দেন। তারপরে আমাদের 104 নাম্বার পেজে সিটি এমআরআই এর মধ্যে ডিফারেন্স ইম্পর্টেন্ট, ঠিক দেন। এরপরে আমরা চলে যাব 106 নাম্বার পেজ, ক্রস দেন, কাটা দেন। 106 নাম্বার পেজে ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস, টোটাল হচ্ছে যে কয়টা পয়েন্ট আছে সবগুলো পয়েন্টের নাম পড়বো। ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস কিছু পয়েন্ট আছে, পয়েন্টগুলোর নাম পড়বো। তারপরে আমাদের 107 নাম্বার পেজের দরকার নাই, 108, 9 এগুলোর কোনো দরকার নাই। এরপরে আমরা চলে যাব সরাসরি হচ্ছে 112 নাম্বার পেজে, পেট থেকে কি কি পড়তে হবে আমি এটা আগে আপনাদেরকে ডিটেলসে ক্লাসের সময় দাগিয়ে দিয়েছি, এই জন্য পেটটা আমি রিপিট করবো না আজকে। আর হচ্ছে আমাদের সরাসরি চলে যাবে সিআর ডিআর থেকেও কি কি পড়তে হবে, কোনটা কেমন ইম্পর্টেন্ট, এটা আমরা দাগিয়ে দিয়েছি, এই জন্য এগুলো রিপিট করবো না। গামা ক্যামেরাও আমি দাগিয়ে দিয়েছি আগে। এই হলো আমাদের মোটামুটি ফার্স্ট ডে করিম স্যারের ছোট খাতা দাগ, মোটামুটি যতটুকু যা বললাম যাবে। আপনারা হচ্ছে নিশুর বইগুলো থেকে মোটামুটি নিশুর বইগুলো সব পড়বেন, আর যেগুলো ইম্পর্টেন্ট টপিক যেমন হচ্ছে সিটি, আলট্রাসোনোগ্রাম, এমআরআই, যেগুলো আলাদা বিভিন্ন শীটে আছে বা নিশোতে আছে, কোনটা কোথা থেকে পড়তে হবে আমি বলে দিয়েছি, সেগুলো আপনারা আলাদা আলাদা জায়গা থেকে পড়বেন। তবে মেইনলি আমরা পরীক্ষার আগে রিভিশন দিব নিশুর 2টা খাতা, আর হচ্ছে আমাদের মানে নিশুর 2টা খাতা আমরা ভালোভাবে রিভিশন দিব, আর এমআরআই বইটা আমরা রিভিশন দিব অল্প অল্প করে। তবে পরীক্ষার আগে রিভিশন অবশ্যই 3 স্টার 5 স্টার টপিক গুলো আপনারা দিবেন, সব রিভিশন দিতে যাবেন না। এই তো, তাহলে মোটামুটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।